2022 সালে আমার শ্বশুর অসুস্থ হন। 10 দিন পর বলছে, দেখো দেখো দরজার সামনে একটা বাচ্চা ছেলে টুপি মাথায় দিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। পুকুরটায় যেতে গেলে আমাদের বেলতলাটা পার করে যেতে হয়। এইবার বাবা সন্ধ্যাবেলা বাড়ি এসে খুব থরথর করে কাঁপছে। পাড়ার একদম শেষে একটা বাগান ছিল, ভুতুরে বাগান বলা চলে ওইটাকে। তারপরে হঠাৎ করে একদিন বলছে, দেখো ঘরের মধ্যে না কত লোক রয়েছে। আমি বললাম, কোথায় বাবা? শুয়ে খানিকক্ষণ বা চিৎকার করছে, আমার পাশে এসে ধকিয়ে যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বলছে খেতে দে না, বেশি কথা বলবি না, বলেছি না তোকে আমি চিকেন খেয়ে নেবো। মা গেছে, দেখছে মাছ মাংস সব আছে। তা ধ্বংসলীলা চললে যেরকম হয় না, ভেঙে ছুঁড়ে গেছে, বিভৎস একটা পচা গন্ধ। আমি খাটের উপরে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি উনি হামাগুড়ি দিচ্ছেন। উনি এলো আস্তে আস্তে, হামাগুড়ি দিয়ে উনি কাছে এলো। জানো তো ওরা না আসবে আবার, আজ এই সন্ধ্যাবেলা আসবে, বাস দিয়ে না সব লাইট নিভিয়ে দিয়ে আমাকে নিয়ে চলে। 27শে এপ্রিল উনি মারা গেলেন। ঘটনাটা শুরু হলে অরিজিনালি তারপর থেকে হানির মধ্যে মুখ ঢুকিয়ে খেয়ে নিল, মাছও মুখ ঢুকিয়ে খেয়ে নিল। মানে বাবাকে তখন উনি গলা টিপে ধরেছে, জিভ বেরিয়ে গেছে। আমার গলার এখানে দাগ ছিল, এই আঙুলের এরকম ঢুকে বসিয়ে দিয়ে একটা টান মারলে যেরকম দাগ হয়, মানে মনে হচ্ছে আমার ঠিক ঘাড়ের কাছটা কিন্তু একটা তো আছে। ঠাকুরঘর থেকে ব্যারেলটা এনেছে, গঙ্গা জল আগে ব্যারেল থাকতো, ওনার গায়ে ঢেলে দিয়েছে। আমি এখান থেকে না জিন পাঠাবো। আর উনি আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওইভাবে ঘরের দেওয়ালে ছুঁড়ে মারলেন। কানটার এখানটা দিয়ে না ঠান্ডা হাওয়া মতো হয়, যে ওরকম একটা ঠান্ডা হাওয়া হলো, আর এই সাইডটা দিয়ে সেই পিলপিল করে কিছু একটা নামে ওরকম হচ্ছে। যদি বাঁচাতে চাস, একে দমন করার সাধ্য আমাদের নেই। আর উনি আসতেই ওনাকে বলছে, তুই কেন এসেছিস, তুই তো আমার কিচ্ছু করতে পারবি না। ডিপ ফ্রিজ থেকে তুলে আনা হয়েছে, সেই দুটো আঙ্গুল ঠিক এই ধারটা দিয়ে এরম 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 করছে। আমার ওই ফিলিংস আমি জীবনে ভুলবো না, মানে ভূতের আশীর্বাদ। আজকের এপিসোডে শুনবেন 3টি ঘটনা। আমি বলেছিলাম যে একটা স্পেশাল এপিসোড শুরু করছি এবং সেটার রেসপন্স ভালো হলে আমি এই এপিসোডটা আবার করব। রেসপন্স আপনারা খুব সুন্দর করেছেন, তাই জন্য এই এপিসোডটা আমি কন্টিনিউ করছি। আজকের এপিসোডে 3টি ঘটনা শুনবেন। চলুন আজকের প্রথম ঘটনায় যাওয়া যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার যিনি গেস্ট, দীপান্বিতাদি, আপনি কোথা থেকে আসছেন? আমি চাকদা নদিয়া থেকে আসছি। আচ্ছা, আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। হ্যাঁ। আর আপনি কবে থেকে প্রেত কথা শুনছেন? আমি বছর 3-4 বেশি হচ্ছে। আমার মেয়ে এই ব্যাপারটাতে ভীষণ ইনভলভ। আমার মেয়ে এবং আমার মেয়ের বান্ধবী, এরা দুজন ক্লাস 7-এ পড়ে, এরাই বেশি দেখতো। তারপরে আমার বাড়ির এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমি আরো বেশি করে এটা দেখতে শুরু। কোনো ঘটনা ঘটেছে? আমার বাড়িতেই হয়েছে। কি হয়েছে? একটু আগে যেতে হবে ঘটনাটা বলতে গেলে। আমার বাড়িতে আমার ফ্যামিলি মেম্বার, আমি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি। আচ্ছা। তা আমাদের বাড়ি দোতলা বাড়ি। তো হঠাৎ করে 2022 সালে আমার শ্বশুর অসুস্থ হন, ওই 22 সালের শেষের দিক থেকে। তা ওনাকে ভর্তি করা হয় অ্যাপোলোতে। 2022-এর নভেম্বরে ওনার ক্যান্সার ডিটেক্ট হয়। হওয়ার পরে ওনাকে অ্যাপোলোতে ওনার বাইল ডাক্টে ক্যান্সার হয়েছিল, তো ওনাকে অ্যাপোলো থেকে অপারেশন করে ওনাকে নিয়ে আসা হয়। কেমো টেমো কোনো দেওয়া নেই। তা উনি 31শে ডিসেম্বর 22 সালে বাড়ি আসেন। 23 সাল থেকে জানুয়ারি মাস থেকে উনি আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকেন। মানে ডাক্তার বলেই দিয়েছিল 3 থেকে 6 মাস উনি বাঁচবেন। তা আমরা বাড়ি নিয়ে এসে যেটুকুন সেবা শুশ্রূষা করার, আমি নিচতলায় থাকি আমার মেয়ে নিয়ে, এবং আমার শ্বশুর শাশুড়ি থাকে দোতলায়। তাই শ্বশুর অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের বাড়িটা মানে একটু লম্বাটে টাইপের বাড়িটা, মানে দোতলায় যেরকম নিচতলাও সেরকম। ঢুকতেই একদম টানা একটা বারান্দা, আর ডান দিকে প্রথমে একটা বসার ঘর, তারপরে একটা রান্নাঘর, তারপরে আমার শ্বশুর শাশুড়ি আলাদা আলাদা শুতেন। তো প্রথমে শ্বশুরের ঘর, তারপরে শাশুড়ির ঘর, এবং তার পিছনটা হচ্ছে বড় পুকুর, আর ওদিকটা একটা আমাদের ব্যালকনি মতো আছে। তা শ্বশুর অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে বলা হলো যে তুমি মার সাথে শো বাবা, তাহলে কারণ একটু দেখভাল করার দরকার। আর আমি নিচে থাকতাম, আমাদের একটা কলিং বেল ছিল যে ওনার শরীর টরীর খারাপ হলে আমাকে নিচ থেকে ডাক দিত। তা যথারীতি এরকম একদিন প্রচণ্ড জ্বর, যেহেতু সারা শরীরে জিনিসটা স্প্রেড করে যাচ্ছিল ইনফেকশনটা, জ্বর আসতো খুব।
তা আমার শাশুড়ি কলিং বেল বাজিয়ে ডেকেছে। এবার আমি গেছি ওপরে, যাওয়ার পর দেখছি আমার শ্বশুর শাশুড়ি যেহেতু একটা ঘরের মধ্যে শুতো, আগের যে শ্বশুরের ঘরটা ওটার মধ্যে আমাদের উপরে একজন মাসি সবসময় থাকতেন ওনাদের দেখভাল করার জন্য। ওই মাসি ওই ঘরে শুতেন, যথারীতি মানে কোনো অসুবিধা সুবিধা হলে শাশুড়ি ডাক দিলে যাতে দৌড় দিয়ে আসতে পারে। তা আমি যখন ওপরে গেছি, গিয়ে দেখছি মাসির ঘরের দরজাটা অটোমেটিক বন্ধ করা, উনি কিন্তু ভেতরে, আর বাইরে থেকে টোটালি হ্যাজবোল্টটা টানা, আচ্ছা, পুরো বন্ধ করা। তা আমি গিয়ে বলছি যে মাসি তুমি দরজাটা খুলেছি এমনি প্লেন, যে কে? আমি বললাম ভেতরে কেউ নেই। তখন বলছে, আমি বললাম কেউ নেই ভেতরে? বলছে হ্যাঁ আমি আছি। তখন আমি বললাম তোমার হ্যাজবোল্টটা কে বাইরে দিয়ে টেনে দিল? বললো আমি তো জানি না। তা আমি শ্বশুরের ঘরে গেছি, গিয়ে আমি মাকে জিজ্ঞাসা করলাম শাশুড়িকে যে তুমি কি টেনে দিয়েছো হ্যাজবোল্টটা? বলছে আমি কেন টানতে যাব, কারণ আমাদের অসুবিধা হলে তো মাসিকেই ডাক দেবো। তা গেল ওদিনটা যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে শ্বশুরমশাই কী করছেন, ডিটোরিয়েট করছেন আস্তে আস্তে। এবার হঠাৎ করে তো ওনার গলার স্বরটা এতটাই বসে গেছিল যে সবসময় কী করতাম আমি বসে, মানে ওনার মুখের কাছে কানটা নিয়ে গেলে আওয়াজটা শুনতে পাওয়া যেত ওনার গলার স্বরটা। আমি যখন বসে থাকতাম আমি দেখতাম উনি না হঠাৎ করে বড় বড় চোখ করে তাকিয়ে ঠিক আমার এই সাইড থেকে শুরু করে পুরো এই দিকটা দিয়ে না বড় বড় চোখ করে সারা ঘরটা না চোখটা বুলাতো, আচ্ছা, বুলিয়ে মানে একটা কেমন ভয় আতঙ্ক পেত। এবার উনি যে ঘরটা থাকতেন ওই ঘর থেকে না টানা বারান্দাটা সোজা দেখা যায়। হঠাৎ করে আমাকে একদিন বলছে তুমি কি নিচে যাবে? তা আমি বললাম কেন বলো তো বাবা? বলছে ওই দূরে দেখো একটা লোক দাঁড়িয়ে আছে। আমি না খাট থেকে একটু নিচু হয়ে দেখলাম, আমি কাউকে দেখতে পাইনি। আমরা তখন ভেবেছি কি মাথার একটু সমস্যা হয়তো বা হলেও হতে পারে। আমি বললাম না না কেউ নেই, তুমি শুয়ে থাকো। আবার খানিকক্ষণ পর উঠে বলছে ওখানে একজন না, ওখানে 3 জন দাঁড়িয়ে আছে, আচ্ছা, তুমি যাও, ওখানে কিছু কথা বলছে। আমি সত্যি তখন ভয় পেয়েছি। তখন দুপুরবেলা ওনাকে স্নান টান করিয়ে বসানো হয়েছে, আর উঠে উঠে দেখছেন উনি, পুরোপুরি উঠতে পারতেন না। তা আমি বলছি কি, বলছে যাও না ওরা কি কথা বলছে দেখে আসো না। আমি বললাম তুমি বলছো 3 জন লোক, আমি ওখানে যাবো, আমাকে তো মারবে ধরে ওখানে। আমি আবার এমনি আর কি মেরে বলছি। তখন বলছে তুমি যাও না, আমি তোমাকে আগলে রাখবো। ওই দিন গেছে, আমি আর যাইনি, ওনাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে উনি কিন্তু দেখেই যাচ্ছে খালি ওখানে 3 জন দাঁড়িয়ে আছে ওনার কথা মতো। ওই দিনটা গেছে। ঠিক 10 দিন পর বলছে দেখো দেখো দরজার সামনে একটা বাচ্চা ছেলে টুপি মাথায় দিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। আমরা না সবাই দেখছি, আমার গায়ে এখন কাটা দিচ্ছে। মানে আমারও খুবই, আমি দেখলাম, দেখে না কিচ্ছু দেখতে পাইনি। ওই দিনও গেল। তারপরে হঠাৎ করে একদিন বলছে দেখো ঘরের মধ্যে না কত লোক রয়েছে, কত লোক ঘরের মধ্যে। আমি বললাম কোথায় বাবা? ভোরবেলার দিকে। তখন এবার টাইমিংটা না আস্তে আস্তে মানে ফেব্রুয়ারি পেরিয়ে মার্চের দিকে যাচ্ছে। এবার মার্চের শেষাশেষি নাগাদ ওনাকে আবার কল্যাণীতে আমাদের কাছাকাছি একটা নার্সিংহোমে দেওয়া হয়েছিল। এবং উনি যখন অসুস্থ ছিলেন, উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দীক্ষা নেওয়ার জন্য খুব ওনার ছিল, কিন্তু পারেননি। ওনার যে টাইমিংটা এসছিল দীক্ষা নেওয়ার, ওনার নিয়ে যাওয়ার মতো ছিল না তখন। এবং উনি যে দেখা পেয়েছিলেন ঠাকুরের, সেটাও আমরাও বুঝেছি। মানে হঠাৎ করে যে মানুষ হাত তুলতে পারেন না, উনি হঠাৎ করে হাত জোর করে মুখ দিয়ে আবছা গলায় বলছে জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। আমি বললাম বাবা তুমি দেখতে পাচ্ছ? বলছে ওই যে ঠাকুর। মানে আমার গায়ে কাটা দিচ্ছে। সত্যি তাই তো। আমি যখন হসপিটালে দিই তখন না ঠাকুর মা স্বামীজির একটা ছোট্ট ল্যামিনেশন করা ছবি দিয়েছিলাম। বললাম বাবা তুমি তোমার মাথার কাছে রেখে দিও। আইসিইউতে ওনাকে ভর্তি করা হয়েছিল। ওই ফটোটা না উনি সবসময় সঙ্গে রাখতেন। এবার যতদিন যাচ্ছে, সকালবেলা একদিন বলছে ওই যে বললাম, বলছে কত লোক এসছে ঘরের মধ্যে। আমি বললাম কোথায় বাবা? তখন বলছে জানো তো এই ছবিটা নিতে এসছে। আমাকে দেখিয়ে বলছে এই ঠাকুরের এই ছবিটা নিতে এসছে, এটা লুকিয়ে রেখে দাও তো। আমি বললাম লুকিয়ে রাখবে? এবার অতটা তো বোধ ছিল না, আমি ওনার পকেটের মধ্যে চাদরের তলায় ঢুকিয়ে রেখে দিতাম। এরম করতে করতে আস্তে আস্তে একদিন বলছে জানো তো ওরা না আসবে আবার, আজকে সন্ধ্যেবেলা আসবে, বাস দিয়ে না সব লাইট নিভিয়ে দিয়ে আমাকে নিয়ে চলে যাবে। আমি বলছি কোথায়, কে আসবে? বলছে ওই যে ওরা, এই যে এখন যারা যেখানে দাঁড়িয়ে আছে না, ওরাই আসবে আবার রাত্রেবেলা। আমি মানে সত্যি আমার এখন বলতে গেলেও আমার অস্বস্তি হচ্ছে।
এরম হতে হতে ওনার হলো কি, মানে শেষের দিকে খুব কষ্ট পেয়েছিলেন উনি। নিজের বাবাকে, মাকে, এমনকি ওনার বড় যে দিদি, উনিও মারা গেছেন। উনি সবাইকে দেখেছেন যাওয়ার আগ দিয়ে। একদম যেদিন মারা গেলেন তার আগের দিন আমাকে বলছে, আমি না 2টো টিকিট কেটেছি। বললাম কোথায় যাবে? বলছে আমি বাড়ি যাব। বললাম কার সাথে? বলছে আমার বাবার সাথে। বললাম তোমার বাবা কোথায়? বলছে এই যে দাঁড়িয়ে আছেন, তো বাবা দাঁড়িয়ে আছে, আমি যাব। তা এই হতে হতে না উনি 27শে এপ্রিল উনি মারা গেলেন। ঘটনাটা শুরু হলো অরিজিনালি তারপর থেকে বাড়াবাড়িটা শুরু হলো। উনি মারা গেলেন, ওনার শ্রাদ্ধ শান্তি খুব ভালো করে হয়েছে এবং উনি কোনো দোষ পাননি, খুব ভালো দিনে মারা গেছেন বৃহস্পতিবার। বয়স কেমন হয়েছিল? ওনার 80। তো উনি মারা যাওয়ার পরে ওই যে 1 বছর বলে না কাল ওষুধ চলে, শ্রাদ্ধ শান্তি খুব ভালো করে হয়েছে। ওই 1 বছরে আমরা যে দোতলার সিঁড়িটা দিয়ে সবসময় যাতায়াত করছি, আসা যাওয়া করছি, কোনো কারণ অকারণ নাই, আমি সন্ধ্যেবেলা ঠাকুর দিয়ে নিচে নামছি, ঠিক 3টে ধাপ থেকে ধাপ করে নিচে পড়লাম একদম সিঁড়ি থেকে। এমনি কিন্তু নর্মালি হেঁটে আসছিলাম, পাটা কেমন হঠাৎ করে ঘুরে গেল। একই সিঁড়ি দিয়ে আমি নেমে আসি, আর কোনো দৌড়াদৌড়ি না, কিচ্ছু না, আমি কিন্তু ধীরেই নামছিলাম, পড়লাম। কিন্তু ঠাকুরও সহায় বলে না থাকে, আমার কিন্তু পড়া উচিত ছিল মুখ থুবড়ে একদম এরকম ভাবে, একদম মুখ শেষ হয়ে যাওয়ার কথা। সেটা না হয় কি হলো, আমার পাটা মুড়ে গিয়ে পড়লো। তাতে কি হলো, আমার লিগামেন্টটা গেল ছিঁড়ে, পায়ের গেল। ঠিক 3 দিন পর ওই একই জায়গা থেকে আমাদের বাড়ির যে কাজের মেয়েটা রান্না করতো, ও একদম ধাম করে পড়লো, ঠিক একই 3টে সিঁড়ির ওপর থেকে নিচে পড়লো। গেল এরম হচ্ছে 3 দিন 4 দিন পর। হঠাৎ করে আমার পা তখন লিগামেন্ট ছেঁড়া। আমার শাশুড়ি হঠাৎ করে রাত্রি 11টা 11:30 চিৎকার করছে, শিগগিরি আয় শিগগিরি আয়। কি না মানে কেউ যেটা চিন্তাই করতে পারে না, 20 লিটারের একটা জার, তার সামনে জাস্ট একটা মানে বৃষ্টি টিষ্টি হচ্ছিল, বাইরের জামা কাপড়গুলো ঘরে মেলা ছিল, ওই জারের মধ্যে ধাক্কা খেয়ে পিছনে দেয়ালে গিয়ে বাড়ি খেয়ে মাথাটা পুরো ফেটে গেল 11:30টার সময়। ওই অবস্থায় নিয়ে চলে যাওয়া হলো হসপিটালে, 4টে সেলাই পড়লো, বাড়ি নিয়ে এলাম। রাত্রেবেলা কি হতো, জানলার যেরকম তাক মতো থাকে না, তাকের মধ্যে চাবির গোছা রাখা আছে, হয়তো বড় একটা চাবি, টুক করে দেখছি রাত্রেবেলা পড়ে গেল চাবির গোছাটা একা একাই। ডাইনিং টেবিলের উপর গ্লাস রাখা রয়েছে, স্টিলের গ্লাস, মাঝখানে পড়ে যাচ্ছে ওটা। জারগুলো জল আমরা যেহেতু কিনে খাই, পড়ে যাচ্ছে টুক করে। দরজার মধ্যে রাত্রেবেলা করে একটা ঠাক করে একটা টোকা, এরকম চলছে টুকটুক করে। আমার হাজব্যান্ড বলতো বাড়িতে আমাদের বিড়াল আছে, ওইটা বিড়ালে ফেলে দেয়। আলাম বিড়াল ফেলে দেবে, চাবির গোছা ফেলবে, ওর তো এটা নেওয়ার কথা না। গেল এরম চলতে চলতে আমার শাশুড়ি একদিন, দোতলায় থাকেন যেহেতু, আমাদের না একটা দড়ি বাঁধা থাকে জানলা থেকে, যে পেপার টেপার আসলে পরে ওই নিচে ব্যাগটা ফেলে দেওয়া হয় ওখানে। ধরো জানলাটা এদিকে, ওনার খাটটা এই পোর্শনে, হঠাৎ জানলার পাশে, হ্যাঁ জানলাটা বক্স জানলা এদিকে, খাটটা এদিকে, আর আমাদের ঢোকার রাস্তাটা এরকম ঘর দিয়ে ঢোকার রাস্তা। আর ওই জানলাটার মধ্যে একটা দড়ি ঝোলানো, ওই দড়িতে পাবে যে উনি কোথায় পড়বে, এরম সোজাসুজি পড়বে, পাবে যে এরম সোজাসুজি পড়ার কথা, কারণ এ পাশ দিয়ে খাটটা। এবার উনি কি করেছে, মানে জানলাটা এইদিকে, মানে সোজা, দর্শক যেখানে দেখছে সোজা বাঁদিকে খাটটা, হ্যাঁ হ্যাঁ বাঁদিকের দেয়ালটাতে খাট। হ্যাঁ এইবার কি হলো, যদি আমি দড়িতে বেজে পড়ি তাহলে ওদিক থেকে সামনাসামনি পড়ার কথা। কিন্তু একদিন হঠাৎ দুপুরবেলা 3টে 3:30 সময় দাম করে একটা আওয়াজ হলো। আমি বললাম কি হলো ব্যাপারটা, বিড়ালটা চিৎকার করতে করতে নামছে। আমি দিদি গিয়ে দেখছি শাশুড়ি পড়ে রয়েছে। দেখলাম কি হলো, তুমি এরম ভাবে পড়লে কি করে? উনি বলছে আমি দড়িতে বেজে পড়ে গেছি। আমার ছেলে একটু বড়, তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। ও বলছে আম্মা তুমি দড়িতে যদি পড়ো তাহলে তো এই বরাবর পড়বে, তুমি ওই দিকে ঢুকে গেলে কি করে, মানে খাটের ওই সাইডে চলে গেছে। তা আমি বললাম তুমি এরম ভাবে বললো কি, আমি না নিজেও বুঝতে পারলাম না কিভাবে ওই দিকে ঘুরে গিয়ে পড়লাম। এরম চলছে, চলতে চলতে আসলো হচ্ছে শ্বশুরের বাৎসরিক, 1 বছর ভাবে চলছে। এপ্রিল মাসে যেহেতু হয়েছে, ওটা মে মাসে কনভার্ট হয়ে গেল তিথি নক্ষত্র অনুযায়ী। তা আমরা না ক্যাজুয়ালি সব জিনিসগুলো নিচ্ছিলাম। এবার যখন বাৎসরিক হয়ে গেল, তা আমার শ্বশুর যখন মারা যায়, আমাদের না চিলে কোঠার উপরে একটা মানে 2.5 তলায় একটা ঠাকুর ঘরই করা ছিল। ওটা আগে মার্বেলের আসন ফাসন করা ছিল,
তা উপরতলায় যেহেতু গরম, এগুলো মার্বেল তো টুকরো টুকরো আঠা দিয়ে করা থাকে, ওগুলো গলে পড়ে যাওয়াতে আসনটাও ভেঙে যায় এবং শ্বশুর শাশুড়ি ওই 3 তলায় উঠতে পারতো না দেখে আমরা 2 তলায় ঠাকুর নিয়ে আসি। আমরা সবাই মিলে ধরাধরি করে শ্বশুর মারা যাওয়ার পর ওনার যাবতীয় যা ছিল সব উপরে তুলে দিয়ে এসেছি। আমার রান্নার বউটা উপরে নাকি, সেটা আমি পরে শুনেছি, পরে যখন আমার সঙ্গেও হয় তখন ও উপরে বলছে দিদি আমি উপরে যাই, কটা পর্দা নিয়ে আসি, জানলার পর্দা। বললাম যাও। তখন বাজে রাত্রি 8টা 8:30 বাজে। ও দেখছি কি গেল উপরে, কিছুক্ষণ পরে দৌড়াতে দৌড়াতে নামছে। তাহলে তুমি এত তাড়াতাড়ি নামছো, কি হলো? বলছে না কিছু হয়নি। আচ্ছা, কিচ্ছু হয়নি। আমি বললাম ঠিক আছে কিছু হয়নি। সেপ্টেম্বর মাস হবে, আমি রাতে শোয়া, আমার বর থাকে এই কলকাতায়, এই ঢালাই ব্রিজের এখানে আমাদের ফ্ল্যাট আছে। এবার আমার ছেলেও হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হয়েছে, তারপরে ফিটজিতে এখানে ভর্তি হলো, তো ওইখানে থাকতো, আমি আর আমার মেয়ে নিচে, আর ওপরে আমার শাশুড়ির সঙ্গে আরেক ভদ্রমহিলা থাকতেন, যিনি ভদ্রমহিলা ছিলেন নাকি উনি তখন মানে শ্বশুরের ঘরেই থাকতেন? হ্যাঁ উনি না, তখন যখন এই হালচালগুলো একটু একটু হচ্ছিল ওনারা দুজন একসাথে থাকতে শুরু করলেন, মানে একা একা ভয় পেতাম। এবার রাত্রেবেলা আমার অনেক রাত পর্যন্ত জাগার অভ্যাস আছে, 2টো 2:30 পর্যন্ত, মানে আমাদের কি টিভিটা দেয়ালে, তার থেকে 2 হাত পরে খাটটা, তা আমি না টিভিটা দেখছি আর ওই ফোনে স্ক্রল করে যাচ্ছি। ঠিক 1:45 বাজে আমি দেখছি টিভির সামনেটা দিয়ে কিছু একটা অবয়ব না হেঁটে চলে যাচ্ছে, আমার মেয়ে আমার পাশে, আর পুরো অবয়বটা না ট্রান্সপারেন্ট, আমি এদিক থেকে ওদিক দেখতে পাচ্ছি। আমি কিরকম দেখেছি, জাস্ট মাথাটা দিয়ে কানটা দিয়ে কাঁধটা, আমার আর নিচ পর্যন্ত দেখার মতো মানে কিছু ছিল না, কারণ ওর থেকে আমার থেকে 2 হাত ডিস্টেন্স ও যাচ্ছে। আমি প্রথমে ভাবছি কি আমার চোখের ভুল এটা, আমি আবার চোখটা কচলিয়ে দেখছি খুব আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু কেন দেখতে পেয়েছি, ঘরটা তো অন্ধকার, কিন্তু ওই যে টিভির সামনে দিয়ে যাচ্ছে না, আমি দেখছি ওর মাথার ওপরের যে টিভির ছবিগুলো না ওগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু ওর ভেতর দিয়ে যেগুলো দেখছি না, সেই পিকচার আটকে গেলে যেরকম কাটা কাটা রঙগুলো হয় না, ঠিক ওই জিনিসটা হচ্ছে। আচ্ছা, আমি তো স্লোলি একদম খুব স্লোলি হাঁটছে, হেঁটে তো মানে এটা চোখের পলকে না না দেখছে, আমি চোখ কচলিয়েছি একবার, আমি ভুল দেখতে পারি। তারপরেও আমার কেন জানো, যেহেতু আমি একাই থাকি তো আমি না ওপরের ছবিগুলো দেখছি, যে এটা নিচটা তো এরকম কেটে 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 যাচ্ছে, ওপরের ছবিগুলো কিন্তু ওর মাথার উপর দিয়ে যে ছবিগুলো সেগুলো ক্লিয়ার একদম, কিন্তু ওর ভেতর দিয়ে আমি যেগুলো দেখছি একদম মনে হচ্ছে রঙগুলো সরে সরে যাচ্ছে। ও কি করলো, টিভিটার থেকে আস্তে আস্তে ক্রস করে, আমাদের টিভি তার পাশে আলমারি, তার পাশে জানলা, ও টিভিটা দিয়ে ক্রস করে বেরিয়ে গেল। আর আমার সত্যি তারপরে উঠে গিয়ে যে টিভিটা বন্ধ করব সেই ক্ষমতা আমার হয়নি। আমি ও টিভির মতো চলছে, আমি ভাবছি আমি যদি টিভিটা গিয়ে বন্ধ করতে যাই, যদি এবার ফিরে আসে ওদিক থেকে, আমি আর টিভি বন্ধ করিনি। আমি যথারীতি এপাশ ফিরে, মেয়ে ঘুমোচ্ছিল ওখানে, আমি দেখছি আমার বিড়ালটা না ওইটার দিকে, মানে বিড়াল কুকুরেরা খুব ভালো বোঝে, মানে কিরকম একটা সে পিছনে পা দুটো উঁচু করে থাকে না, ওরম ভাবে বসে রয়েছে, মুখে কিন্তু কোনো আওয়াজ করছে না, একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি কিচ্ছু করিনি, আমিও না কাউকে কিচ্ছু বলিনি সেদিন, আর আলাম থাক চেপে যাই। এবার এই করতে গিয়ে হতে হতে সকালবেলা না কি আমার মনে হচ্ছে কাউকে না কাউকে একটু বলতে হবে, বুঝতেও পারছি না। হ্যাঁ যে এরকম ঘটেছে, তাও আমি ভাবছি কি করে বললে পরে লোকে বলবে আমাকে পাগল, এখন এইসব হবে না, আমি তাও চুপ করে রইলাম। এবার আমাদের না পিছন দিকে একটা দরজা আছে পুকুর পাড়ের দিকে, ওটা আমি প্রতিদিনই সন্ধ্যেবেলা করে তালা লাগাই, সেদিন 8টা 8:30 হয়ে গেছে। আমি ওখানে তালাটা মারতে গিয়ে আমি দেখছি আমার পা থেকে মাথা পর্যন্ত সেই ইলেকট্রিক শক যেরকম দেয়, একদম পুরো ঝাঁঝিয়ে উঠলো, একদম ঝনঝন করে উঠলো একদম, আর পুরো লোমগুলো পুরো দাঁড়িয়ে গেল গায়ে। আমার তখন কি মনে হচ্ছে, আমি এদিক তাকালাম ওদিক তাকালাম, আমি দেখলাম কিছু নেই, তো আমি কোনো রকমের তালাটা দিয়ে আমি চলে এসেছি। আমি বললাম না, এবার আমাকে কাউকে কিছু বলতে হবে, বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ এবার আস্তে আস্তে বাড়াবাড়ি হচ্ছে। আর দ্বিতীয় কথা যেটা দেখতাম, রান্না বান্না করতাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটা গন্ধ আসে তো নাকি, কোনো গন্ধ নেই, খাবারে কোনো গন্ধ নেই, আর অদ্ভুতভাবে খাবারে না কিরম একটা বাজে গন্ধ একটা কিরম বেরোতো। আচ্ছা, আমি না একে ওকে জিজ্ঞাসা করতাম, খেতাম, এই তোরা মশলার গন্ধ পাচ্ছিস না, অন্য একটা কেমন গন্ধ আসছে না? এখন পার্টিকুলার ওটা আমি একা পেতাম নাকি আমি জানি না, ওরা কিন্তু বলে কি না ঠিকই আছে খাবার, বললাম না আমি পাচ্ছি গন্ধটা, আমি খেতে পারতাম না তখন, মানে আমার যেন কেমন একটা শরীরের মধ্যে বললাম কিছু তো গন্ধ আছে,
কিছু দিয়েছিস তুই। আমি আবার রান্নার মেয়েটাকে বলতাম কি দিয়েছো বলো তো, এটার মধ্যে একটা অদ্ভুত গন্ধ। বলছে না তুমি যা খাচ্ছ আমিও তাই খাচ্ছি। তা বলছে কিসের গন্ডগোল হচ্ছে, কোনো তো আমি অসুবিধা কিছু বুঝছি না। বলার পরে আমি বললাম এই আমি দেখেছি। তখন আমার রান্নার বউটা বলছে কি আমিও না ওই দিন যখন উপরতলায় গেছিলাম পর্দা নিতে, আর ওই দরজাটা সবসময় বন্ধ করা থাকে, বলছে দরজাটা যেই আমি খুলেছি দেখলাম একটা ছায়ার মতো কে এদিক থেকে ওদিক সৎ করে চলে গেল। বলছে আমার গাটা কেমন ভারী হয়ে গেল, আমি পর্দা ওখানে ফেলে রেখে দিয়ে আমি চলে এসেছি। তখন উপরে যে মাসি থাকে সে বলছে রাত্রেবেলা করে না আমাদের ওপরের পাশের ঘরের যেটার মধ্যে শ্বশুর শুতো, ওই ঘরের জানলাগুলো হঠাৎ করে খুলে যাচ্ছে। বলছে খুলে যাচ্ছে বুঝতে পারছি, বলে আমরা দৌড়ে যাচ্ছি যে জানলাগুলো বন্ধ করতে হবে, রাতে খোলা। বলে গিয়ে দেখছি জানলা বন্ধ। তখন আমার শাশুড়ি বলে কি তোকে বলবো কি না বুঝতে পারছি না। আমি বললাম কী হয়েছে? বলছে রাত্রেবেলা করে না বাবার গলার আওয়াজ করে কে যেন, আমার শ্বশুর না করতো গলাটা পরিষ্কার করার জন্য, বলছে এইরকম আওয়াজটা রাত্রি 2-2:30 সময় হয়, আর ছাদের ওপর কেউ তো একটা হাঁটে। তা আমি দেখলাম যে না এটা তো আস্তে আস্তে, আর আমার মেয়েটা ছোট ছিল তখন, ক্লাস 4-5-এ পড়ে। বললাম এটা ঠিক হচ্ছে না, এবার কিছু একটা করার দরকার। তা আমার শ্বশুরের অনেক ভাই ছিলেন, ছোট কাকা শ্বশুর, ওই কাকি শাশুড়িকে বললাম দেখো ছোট মা এরম বাড়িতে ঘটনা ঘটছে। তখন সবার যেরম একটা কথা যে হয়তো বা মানে বাবার শ্রাদ্ধটা শান্তিটা ঠিক মতো হয়নি, কিংবা মন্ত্রোচ্চারণ কিছু ভুল আছে যার জন্য হয়তো আত্মার মুক্তি হয়নি। তা বলছে পুরোহিতকে জিজ্ঞাসা করো, তোমার যে পুরোহিত শ্রাদ্ধ শান্তি করেছে তাকে জিজ্ঞাসা করো। তা এটা চিন্তা করেছি যে এবার পুরোহিতকে বলবো, জিজ্ঞাসা করবো। তা আমার শাশুড়ি বললো বলবি পুরোহিতকে, যদি বাবাই থাকে থাক না, কি অসুবিধা। তা বললাম না আগে জিজ্ঞাসা করি কি হয়েছে। তা পুরোহিতকে জিজ্ঞাসা করতে বললো কি দেখুন আমার তো কোনো শ্রাদ্ধ শান্তিতে কোনো রকম কোনো গন্ডগোল কিচ্ছু নেই, সব পরিষ্কার। তো আপনার যদি কিছু মনে হয় তাহলে একটা গয়ায় একটা পিণ্ডির দিয়ে আসুন, তাহলে যদি কিছু হয়। তা এলাম ঠিক আছে। তা আমার হাজব্যান্ডকে বলাতে ও তো এগুলো বিশ্বাস করে না, তাও যে বাবার জন্য গয়া পিণ্ডির এটা দেওয়াই যায়। এই করতে করতে দুর্গাপূজা কেটে এলো, কালী পুজো। কালী পুজোতে যেহেতু আমাদের ব্রাহ্মণ, সেহেতু কালী পুজোর দিন আমাদের অলক্ষ্মী পূজা হয়। আচ্ছা। তা আমি বললাম মেয়েটাকে বললাম চলো না উপরে গিয়ে, একা যেতেও ভয় লাগছে, আনলাম চলো উপরে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি ওগুলো। বলছে ঠিক আছে। 6-6:30 সময় গেছি। এবার ও না সহজে আর উপরে ওঠে না, সমানে লাইট ওখানে লাইট নেই অ্যাকচুয়ালি, ও লাইট জ্বালিয়ে যাচ্ছে। ওর যেহেতু একটা হয়েছে এরকম একটা ঘটনা, ও সমানে লাইট জ্বালাচ্ছে। আমি বললাম তো লাইটের কি ইয়ে আছে। আমি উঠে গেলাম। উঠে গিয়ে আমাদের একটা মানে 2তলা থেকে 3টা ওই 2.5 তলায় ওঠার একটা মার্বেলের ল্যান্ডিং আছে, সেখান থেকে আবার মার্বেলের সিঁড়ি আরম্ভ হয়ে 2.5 তলায় যাওয়ার জন্য। আমার শ্বশুর যখন জীবিত ছিলেন উনি না স্নান করতেন, কেউ কার্পিন বডি অয়েল আছে না, ওইটা মাখতেন। উনি যখনই মাখতেন পুরো ঘর সমেত পুরো গন্ধ হয়ে যেত, বোঝা যেত না এবার উনি স্নানে যাবেন। কিন্তু ওনার মৃত্যুর পর না এই তেলটা আর আনা হয়নি বাড়িতে। আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি, জাস্ট ল্যান্ডিং এর জায়গাটায় যেই দাঁড়িয়েছি, পুরো উগ্র গন্ধটা কেউ কার্পিন বডি অয়েলের, মনে হচ্ছে এক্ষুনি কেউ সদ্য এখানে ফেলেছে, কেউ না কেউ একটা মেখেছে। তা আমি ওখানে দাঁড়িয়ে না, আমার মানে সাহস নেইও বলবো না, আবার সাহস বিশাল আছে তাও বলবো না, কিন্তু একটা যে আগে তো দেখি কি হয়। তা আমি গন্ধাটা ওরম ভাবে পেলাম, দেখেন আমি এদিকে শুকছি ওদিকে শুকছি, যে ফেলবে তো কেউ একটা ওখানে, তবে তো গন্ধটা বেরোবে। এবার এই গন্ধ শুকতে শুকতে ওই যে মেয়েটি কাজ করতো, ওর মেয়েটা, তার মেয়ে আবার 14-15 বছর, ও আমাদের বাড়িতেও থাকতো। ও কি করেছে, দৌড় দিয়ে এসে আমার পিছনে এসে জাহাতক দাঁড়িয়েছে, গন্ধটা আর নেই। আচ্ছা, ও আসার সাথে সাথে গন্ধটা চলে গেছে। এবার আমি আস্তে আস্তে ওপরে উঠেছি। ওপরে উঠে দেখছি একটা ফ্যান আছে ওখানে, কিন্তু ফ্যান লাইট কিছু চলে না। আমি গিয়ে দেখছি কি ফ্যানটা বন 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 করে ঘুরছে। আমি ঘোড়া দেখে না আমি বললাম যে কে জানি বাবা, এখানে তো লাইট ফাইট কিছু নেই, মানে সবই ওখানে কাটা, লাইনটা ইয়ে করা, তাহলে জ্বলছে কি করতে, চলছে। তখনও অতটা বার্তা দিইনি, কিন্তু আমি এটা ওটা খুঁজি, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টালিয়ে। ওই মেয়েটা আবার যে আমার পিছনে এসে দাঁড়িয়েছে, ফোনটা অটোমেটিক ফ্যানটা না আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কাজের বউটা, রান্নার বউটা এবার আস্তে আস্তে উপরে উঠেছে। উপরে উঠে বলছে কি আমার এমনিতেই টেনশন হচ্ছে, আমার গরম লাগছে, আমি একটু ফ্যানটা চালাই। আলাম ফ্যানটা তো এইমাত্র চলছিল, চালাও। এবার ও এই সুইচ দিচ্ছে ওই সুইচ দিচ্ছে, ফ্যান আর ঘুরছে না। ও বলছে না ফ্যান চলছে না। আমি এই মাত্র এখানে এসে দাঁড়িয়ে দেখেছি ফ্যান চলছে। বলছে না সুইচ দিচ্ছি, ফ্যান ঘুরছে না।
তা ও আবার বলছে শিগগিরই চলো, যা নেওয়ার আছে চলো বাবা, নিচে চলে যাই। চলে এসেছি যথারীতি। পুরোহিতকে এসে আবার বললাম, উনি বললো ঠিক আছে, ভূত চতুর্দশীর দিন আমি যাব আপনার আচ্ছা। বাড়িতে। আমি বললাম ঠিক আছে, বলে একটা ধূপকাঠি আর সাদা সর্ষে, আর আমি হরিদ্বারে গঙ্গা জল নিয়ে যাব। হুম। এবার উনি এসছেন 6টা 6:30 সন্ধেবেলা। বললো আপনি ধূপকাঠিটা ধরান। আমি ধরিয়ে নিয়ে যাচ্ছি ওনার হাতে হরিদ্বারে গঙ্গা জল আর ওই সাদা সর্ষেটা। আমি পিছনে, আমি বললাম আপনি আগে উঠুন, আমি পিছনে যাচ্ছি। আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে গেছি। উনি মার্বেলের ল্যান্ডিংটা থেকে 2টো ধাপ ওপরে উঠেছেন সিঁড়ি দিয়ে, আর আমি জাস্ট একটা ধাপ উঠেছি, ধপ করে গেল ধূপকাঠিটা বন্ধ হয়ে, ধূপকাঠিটা বন্ধ হয়ে গেল। নিভে গেল। যেই না নিভে গেছে আমার তো মানে হয়ে গেছে। আমি বললাম দাদার নাম রথিন দা, আমি বললাম আর যাবেন ওপরে? বলছে চলুন না, যাবো, অসুবিধা নেই। বলে না উনি দরজাটা দিয়েই খুলেছেন। খোলার পরে বলছে আপনি নিচে চলেন তো, আমি এখানে থাকবো না 1 সেকেন্ডও। আমি বললাম কেন? বলছে আগে আলো দেবেন তারপরে এখানে ঢুকবো। আমি বললাম কিছু দেখলেন? বললো না, আপনি নিচে চলুন, আগে আলো দিন, তা আমি তারপরে যা করার করব। তারপরে এধার ওধার থেকে একটা ছোট্ট LED দেওয়া হলো, লাগালো। লাগিয়ে ওখানে কিন্তু কন্টিনিউ আমি দাঁড়ানো, পুরোহিত দাঁড়ানো, আমার শাশুড়িও তখন উপরে গেছেন। হুম। একদম পরিষ্কার মেঝে, কোনো কিচ্ছু নেই। উনি সব ছিটিয়ে ফিটিয়ে দিয়ে ঠিয়ে এলেন। এসে নিচে এসে বলছে যে আপনারা না দরজাটা খোলা রাখবেন আর ওটা আলো জ্বালিয়ে রাখবেন। আমি বললাম আপনি কিছু দেখলেন? বলে হ্যাঁ দেখেছি, কিন্তু আপনারা সাবধানে থাকুন। আর উনি কি করলেন, একটা পাহাড়ি কাঞ্চন গাছের মূল ওখানে বেঁধে দিয়ে এলেন। বলছে আমার ধারণা যদি ভুলও হয়ে থাকে, এইটা বেঁধে দেওয়ার পর আজকে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আছে কি না আছে। আচ্ছা। আমি বললাম ঠিক আছে। আর বললো ভূত চতুর্দশীর যে আপনারা 14 প্রদীপ দেবেন, একটা প্রদীপ ওপরে দেবেন, দিয়ে চলে আসবেন, তারপরে 1 ঘন্টা পর আপনারা যাবেন। তার কিছু মধ্যে উপরে দেখতে যাওয়া যাবে না। না, আর যদি কিছু দেখতে পান আমাকে ফোন করবেন। তো আমরা গিয়ে দিয়ে এলাম প্রদীপ, দিয়ে এসে চলে এসেছি। 1 ঘন্টা, আমি তো 1 ঘন্টা পর যাইনি, 1.5 ঘন্টা পর গেছি। আইলাম যাই, আর বলেছে ধূপ ধুনো দেবেন। 1.5 ঘন্টা পর গিয়ে দেখি পুরো ঘরটা তছ নছ হয়ে গেছে। আমার শ্বশুরের যত বইপত্র ছিল টেবিল থেকে সব নিচে পুরো ছত্র ছান, আর একটা এরকম ছোট চিরকুট হলুদ রঙের, যার মধ্যে বাবার একটা হিসেব লেখা, হয়তো উনি কারো কাছে কোনো টাকা পয়সা পেতেন সেই হিসেব। তা দেখে আমি আবার তুলে তুলে ওই চিরকুটটা আবার বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছি। আসার পরে আমি পুরোহিতকে ফোন করলাম, বললাম দাদা এই ব্যাপার। বলছে দেখুন আর আমার কম্য নয় এটা, এবার আপনাকে অন্য ব্যবস্থা করতে হবে। এর মধ্যে কি আছে, একটা ভুল হয়ে গেছে। প্রথম যখন আমার শ্বশুর মানে থাকাকালীন যে মাসিটা ছিল না, শ্বশুর মারা যাওয়ার 7 মাসের মধ্যে হঠাৎ করে বললেন কি আমার শরীর জ্বালা করছে, অসম্ভব শরীরে জ্বালা পোড়া, টিকতে পারছি। মাসিটা বলছো? হ্যাঁ, আমার শরীরে জ্বালা পোড়া, খালি শরীর জ্বলছে, হাত পা জ্বলছে, খেতে পাচ্ছি না, এই করতে পারছি না। ওনাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললো এমন কোনো প্রবলেম নেই, হার্টের একটু প্রবলেম আছে, যেটা বয়সকালে হয়। হার্ডলি 10 থেকে 15 দিনের মধ্যে গা জ্বলা, শরীর জ্বলা, গা জ্বলা করতে করতে মারাই গেলেন। শ্বশুর মারা যাওয়ার 7 মাসের মধ্যে? হ্যাঁ, উনিও মারা গেলেন। তারপরে এলো আরেকজন বয়স্ক, আচ্ছা। এবার তার সাথে এইগুলো চলছে আচ্ছা, এখন। ইনি অন্য মহিলা? হ্যাঁ, আমি আর মাসি দেখতে গেলাম। ওই রকম দেখে আমি পুরোহিতকে বললাম এরম এরম ব্যাপার। উনি বললো যে আপনি দেখে নিন, এবার আর আমার কিছু করার নেই। আর আপনাকে কি করবেন, পিন্ডি যদি দেওয়ার দরকার হয় আপনি দেবেন। পরের দিন অলক্ষ্মী পুজো আছে, বললাম আমি পরের দিন গিয়ে আপনাদের ওই নারায়ণ শিলা নিয়ে যাবো উপরে, নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে আসবো। বললাম চলুন, নিয়ে যাবেন। তারপরের দিন আমাদের পুজো টুজো ছিল, পুজো টুজো করে উনি বলছে কি নানা সব ঠিক হয়ে গেছে। ঠিক কালী পুজোটা 2 দিন যেতে পারেনি। একদিন হঠাৎ করে দেখছি সকালবেলা আমার শাশুড়ি স্নান টান করে এসে উনি ভোরবেলা পুজো টুজো দেন, আর আমার একটু বাগান করার শখ, আমি আবার বাইরে ছিলাম। আমাদের যে উপরে মাসিটা আছে বলছে, চিৎকার করছে শিগগিরই এসো শিগগিরই এসো, বৌদি যেন কেমন করছে। আচ্ছা। এবার আমি তো বাইরে ছিলাম, আমি শুনতে পাইনি। আমার যে রান্নার বউটা ও দৌড়াতে দৌড়াতে উপরে গেছে, বলছে শিগগিরই এসো দিদি, কাকিমা কেমন করছে। আমি গিয়ে দেখছি উনি না চুলগুলো ছাড়া সোফাটার উপরে বসে আছেন, স্নানটা করে এসছেন সব, আর এরম দুলছেন না, আর একটা এরম আওয়াজ করছে মুখ দিয়ে। উল্টো পাশে না শ্বশুরের একটা ফটো ছিল, ওইটার মধ্যে আঙুল দিয়ে না কিছু দেখাচ্ছেন।
আমি ভেবেছি ওনার সুগার ফল করেছে। আমি আবার মাসিকে বললাম, মাসি 1 মুঠো চিনি নিয়ে আসো, তাহলে মুখে দিয়ে দিই। আমি এরম ধরো বসা আছে, আমি চিনিটা না এরম করে মুঠো করে মুখে দিয়েছি খালি। উনি মুখটা এরম সাপটাচ্ছেন, উনি দুলছেন আর সাপটাচ্ছেন আর বলছে কি আমার মুখে কে যেন নুড়ি বালি কাকড় সব ভরে দিয়ে গেল, মুখটা আমার কাদাময় হয়ে গেল। তা আমি বলছি কী বলছো তুমি এগুলো, তুমি জল খাও একটু। বলছি আমি খাবো না, জল টল কিছু খাবো না। আর এরকম খালি দুলেই যাচ্ছে। তা আমার মেয়েটা বলছে কি, ওই রান্নার বউটা বলছে কি দেখো গিয়ে যাও, ও কাকু, শ্বশুরকে কাকু ডাকতো, বলছে কাকুই ধরেছে। আরাম দেখ কাকু ধরেছে, ওনার শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে কিছু একটা। আমি না আমার বাবার বাড়ির কাছাকাছি, আমি বললাম মা বাবাকে ডাক দিলাম, বললাম তোমরা এসো তো একটু, আমি না বুঝতে পারছি না কিছু। আর আমার শাশুড়ি জীবনে কোনো দিন ইংলিশ বলতে পারে না, বলেনি কোনোদিন। উনি কিন্তু নার্স ছিলেন, মেট্রন হয়ে উনি রিটায়ার করেছেন, কিন্তু পুরোনো দিনের লোক তো উনি ওইসব প্রয়োজন। আমি দেখছি কি ফ্লুয়েন্টলি পুরো ইংলিশে কথা বলে চলেছেন উনি, যা বলছে টোটালি ইংলিশে। আমি না মানে আমি তখন কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি না গালের মধ্যে না এরকম ইয়ে করেছি, আলো মা কি বলছো তুমি, কি করছো আর কি উল্টোপাল্টা কি করছো এসব। বলছে কি আমার সামনে কে একটা রক্ত মাখা কী সব পড়ে এলো আমাকে এইসব মুখে খাইয়ে ঠাইয়ে দিয়ে গেল আমাকে উল্টোপাল্টা জিনিস। আমি তখন বলছি কি তুমি চলো, তুমি হসপিটালে চলো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই বলে গালে এরম চট দিয়েছি। যেই না এরম করেছি না, আমার দিকে তেড়ে এসে বলছে মারছিস কেন আমাকে। উনি এরমভাবে কোনো কথাই বলে না কোনো দিন। তখন হট করে বলছে আমাকে ডাক্তারের হসপিটালের নাম করে বাড়ির থেকে বের করবি বলে ভেবেছিস? আমি তো বেরোবো না এখান থেকে, আমি এখানেই থাকবো। তখন না আমার একটু যে ইয়ে হয়নি যে গন্ডগোল কিছু ওনার সঙ্গে হচ্ছে। এবার ওই যে পুরোহিত আমাদের পাহাড়ি কাঞ্চন গাছের মূল দিয়ে গেছিল না, ওই ঝুলিয়ে রাখার, ওই মূলই আমাকে একটা বলেছিল কি আপনি শরীরে না ধারণ করে রাখবেন, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি ধারণ করে রাখবেন, আপনার ধার কাছে কিছু ঘেঁষবে না। আর আমি দেখছি কি আমার শাশুড়ির হাত পাগুলো না পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর অদ্ভুতভাবে চোখগুলো বড় বড় করে যে কি করছে, আর দুলেই যাচ্ছে, খালি দুলেই যাচ্ছে আর ওরকম আওয়াজ করছে। তারপরে বলছে কি আমাকে এখন স্কুলে যেতে হবে। বললাম কোন স্কুলে যাবে? বলছে কেন আমি যে স্কুলে যাই, মানে এমন একটা জিনিসটা করছে যে আমাদের মনের এটাই ধারণা যে বাবাই আছে, এটা বাবা স্কুল শিক্ষক ছিলেন, হ্যাঁ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন, ইংরেজি বলতে জানতেন, হ্যাঁ হোমিওপ্যাথিক প্র্যাকটিসও করতেন। বলছে আমি স্কুলে যাব। বললাম তুমি কোন স্কুলে চাকরি করতে? তুমি তো নার্সিং করতে। না আমার স্কুলে যাওয়া আজকে না গেলেও হবে, কিন্তু একটু দেখা করে আসতে হবে। আমার তখন যে কি অবস্থা, ওনাকে যে আমি না তাও না দুটো হাতে মানে আপনি বুঝে গেছেন, আমি বুঝে গেছি এইটা বাবাই, হ্যাঁ আমি তখন হচ্ছে বাবাই এটা। আমি না হাত দুটো এরকম করে জোরে ধরে রয়েছি যে আমি ছাড়বো না, যে আমার কোমরে ওটা লাগা রয়েছে, তো ওইটা যেটা দিয়েছিল আমি কোমরে পড়েছিলাম। আমার বাবা তো ওনার হাত এরকম ডলেই যাচ্ছে, আর আমার মা বলছে কি আমার কেমন শরীরের মধ্যে অস্থির অস্থির করছে। আমার মা খুব পান খায়। আচ্ছা আপনার বাবা মা ছিলেন বাড়িতে? আমার বাবা মাকে ডেকে এনেছি তখন, ওই রকম ওনার অবস্থাটা দেখে। কাছেই থাকেন। তা বাবা ওনার সঙ্গে কথা বলছে না, বাবা কিন্তু বাংলায় কথা বলছে, উনি ইংলিশে উত্তর দিচ্ছেন। তখন বাবা বললো আমার সুবিধার মনে হচ্ছে না, বাবা যেটা বলেন বাবার এটা এগুলো বিশ্বাস নেই। বলছে পটাশিয়াম সোডিয়াম কিছু একটা কমেছে, কিছু একটা বেড়েছে, নিশ্চয়ই এর জন্য এটা হচ্ছে। এরম করতে করতে 8 ঘন্টা এরমভাবে গেল। করতে করতে না আস্তে 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 এরম সোফার পিছনে হেলান দিতে দিতে আস্তে আস্তে দেখলাম চোখটা বন্ধ করে দিল, আর কিছু নেই। বললাম মাসি আর কিছু করো না, শুয়ে থাক। সেই দিনটা সারা দিন উনি আর ওঠেনি, ওনাকে ধরে ধরে নিয়ে শুয়ে দেওয়া হলো। না খেয়েছে না উঠে বাথরুম টাথরুম টয়লেট কিচ্ছু করেনি, ঘুমিয়ে কাটালো। তা আমি দেখলাম আর এটা নিয়ে ফেলে রেখা উচিত না। আমি আমাদের এখানে গড়িয়ায় আমার এক পিসো দাদা থাকে, ওই দাদাকে ফোন করলাম। তো ও তখন বললো দাঁড়া আমার একজন জানাশোনা আছে তান্ত্রিক টাইপেরই, তো আমি কনফারেন্সে তোর সঙ্গে কথা বলাচ্ছি। তা ওনার সঙ্গে ফোনে কথা হলো। উনি তখন বললেন আপনার শাশুড়িকে না এখন না পরে জিজ্ঞাসা করবেন যে ওনার কি শরীরের মধ্যে দিয়ে কোনো যখন মানে কিছু একটা হয়েছিল নাকি, যে ঠান্ডা কিছু বইছিল কিংবা ওনার শরীরটা হালকা হয়ে যাচ্ছিল, এরকম কিছু ফিল করেছে নাকি। আর যদি কিছু ধরে থাকে ওনাকে, উনি দেখবেন কোনো তাবিজ কবজ নিতে চাইবে না। তা আমি বললাম ঠিক আছে। উনি সারাদিন ঘুমিয়েছে,
মাসি বলছে জানো না, এটা সকাল থেকে হয়নি, আমি ওনাকে রাত্রেবেলা দেখেছি, ঘুমোয়নি উনি, রাত্রেবেলা সারা রাত বসে বসে হাত দুটোকে এরকম খালি ডলেই গেছে, বসছে দুলছে আর হাত ডলে যাচ্ছে। আনলাম কেন? বলছে আমার শরীরে উনি তো আবার মেডিকেল লাইনে, বলছে যে অক্সিজেন কমে গেলে যেরকম একটা ঠান্ডা ভেতরটা হয়ে যায় না, ওই রকম হয়ে যাচ্ছিল। আর জানিস আমার হাঁটু ফাটু ব্যথা কিছু ছিল না, আমি না এত হালকা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি পাখি হয়ে উড়ে চলে যেতে পার। তা আমি বললাম শোনো, তোমার এটা না ভালো লাগছে না, আর আমি একজনের সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছে একটা করে তাবিজ সবাইকে পড়তে। তখন না হাউমাউ করে উঠে বলছে কি আমি তো পড়বই না কোনো তাবিজ। আমি কেন? বলছে বাবা আছে, বাবা আসুক, আমি বাবার সঙ্গে কথা বলবো। আমি বললাম তুমি বিশাল ইংলিশ জানো, ইংলিশে কথা বলেছে। বলে দাঁত আমি জীবনে কোনোদিন ইংলিশে কথাই বলতে জানি না, কথাই বলিনি। গেল ওরকম। আনলাম না দেখো, তোমার কথা বলতে গেলে বাবার সঙ্গে যদি তোমার কথা বলতে হয়, তাহলে বাবাকে কি করতে হবে, আমাদের যে কোনো কাউকে একটা আধার করতে হবে, আমাদের ভেতরে ঢুকে তুমি যা জিজ্ঞাসা করবে সেটা বলবে। তা আমি তো এই ক্ষতিটা আর হতে দিতে পারি না। তা বলছে তোরা পড় তাবিজ, আমি পড়বো না। সে কান্নাকাটি, বাবা এখানে আছে, বাবা থাক। তা আমি দেখলাম ওনাকে ঘাটানোর দরকার নেই। এবার উনি তখন বললেন যে এখানে যে তান্ত্রিকের সঙ্গে কথা হয়েছিল, উনি বলেন দেখুন, আমি আবার ফোন করলাম শাশুড়ির কাছ থেকে শুনে গিয়ে, উনি টোটাল ডিটেলসটা আমার কাছ থেকে শুনলেন, শুনে বললেন যে আপনাদের বাড়ির যা অবস্থা না, প্রথম কথা আমি তো এখানে বসে আপনাকে কোনো কথা বলতে পারবো না, আপনাদের বাড়িতে আমাকে যেতে হবে, আগে কি আছে সেটাকে আমাকে ফিল করতে হবে, করে তারপরে কিন্তু আমি আপনার কাজ করতে পারবো না। আমি বললাম কেন? বললো আমার ওয়াইফ প্রেগনেন্ট এখন, কারণ এটা যখন আমরা কোনো কাজ করি এটার একটা তো এফেক্ট আসে, আমি এটা এখন কিছুতেই করতে পারবো না, আপনি অন্য কোনো ব্যবস্থা, হ্যাঁ আপনাকে আমি বলে দিতে পারি এনার্জি আছে নাকি। আমি তখন ভাবলাম এনার্জি তো আছে, সেটা আমরা জানি, আর আলাদা করে এনার্জি আছে কিনা সেটা প্রুফ করার কোনো দরকার নেই। তা আমি বললাম ঠিক আছে, এবার কাকে ধরি, এবার সবাইকে যাকেই বলছি সে বলছে ওটা মনের ভুল, ওটা হতেই পারে। এবার তাও 2-4 দিন এরম ভাবে যাচ্ছে, আমি না প্রতিদিন সকালবেলা করে যেতাম ওপরে 3 তলায় যে কি হচ্ছে দেখি। একদিন মাসি কি করেছে, ধূপ দেয়, এবার ধুনো দিতে গেছে, আর একদিন আমরা না কন্টিনিউ ওখানে লাইটটা জ্বালিয়ে রাখতাম, ধুনো দিতে গিয়ে সন্ধ্যাবেলায় চিৎকার করছে সমানে, বৌদি শিগগিরই আসো, একবার করে বলছে, আর হরে কৃষ্ণ বলে যাচ্ছে, মাসি কৃষ্ণ ভক্ত ছিল। এবার আমার তো নিচতলা থেকে উপরে উঠবো, উঠতে দেরি হয়, এবার আমার শাশুড়ি ছিল ঘরে, উনি হাঁটুর প্রবলেম, একটু ধীরে সুস্থে হাঁটে। তা মাসি চিৎকার করতে করতে দেখি, আমি যখন উপরে উঠেছি আমি দেখছি তখন মোটামুটি ঠাকুর ঘরে ঢুকে উনি হাঁপাচ্ছে। বললাম কি হয়েছে মাসি? বলছে মনারে আমাকে আর কোনো দিন ধুনো দিতে যেতে বলবি না। আমি বললাম কেন? বলছে জানিস আমি ধুনো নিয়ে 1 বার ঘুরিয়েছি, 2 বার ঘুরিয়েছি, 3 বারের বার মনে হলো আমার হাতটা কেউ ধরলো, আর ধুনোটা এমনভাবে বেঁকিয়ে দিচ্ছে হাতটা যে পুরো ধুনুচি সমেত পড়ে যাওয়ার মতো। আমার উনি বসে না ধুনোটা দিচ্ছিলেন, বলছে আমি আর উঠে দাঁড়াতে পারছি না, আমার সারা শরীর ভার হয়ে গেছে। বলছে আমি অতি কষ্টে তবে ঠাকুরের নাম করতে ভুলিনি, বলছে আমি সমানে হরে কৃষ্ণ বলে যাচ্ছি। বলে না কোনো রকমে উঠে, বিশাল সাহসী ছিল এই মাসি, বলছে আমি না উঠে দাঁড়িয়েছি কষ্ট করে। আর আমাদের ওই চিলেকোঠার ঘরটা না দরজাটা লোহার ছিল, আর লোহার পরে যে রেলিংটা ওটা লোহার রেলিং, পুরো ওই স্টেপটা যখন নামছি, মাসি বলছে আমি যেই সোজা হয়ে দাঁড়িয়ে দরজাটা দিয়ে বেরোবো বলে ভেবেছি, পিছন থেকে কেউ একটা জোরে একটা ধাক্কা মারলো। বলছে আমার পুড়ে গিয়ে একদম মুখ চোখ ফেটে যেত। বলছে আমি যখন ধাক্কাটা মারলো আমি গিয়ে ওই রেলিংটা গিয়ে ধরে ফেলেছি, লোহার রেলিংটা। বলে যেই ওই চৌকাঠটা যেই পেরোলাম আর কিছু বুঝিনি। এটা না ওই ভূত চতুর্দশীর পর থেকে যেই উনি ওটা বেঁধে দিয়ে গেছেন, এই চলছে আস্তে আস্তে। সব কাজের লোকগুলো না ভয় পাচ্ছিল রীতিমতো বাড়িতে আসতে। বলছে আমরা সারা জায়গায় ঘুরি, তোমার বাড়িতে যেই পাড়া দিচ্ছে অমনি আমার শরীর টরীর যেন কেমন লাগে। আর বিশেষ করে উপরতলাটায় উঠলে না একটা সাফোকেশন হয় না, শ্বাসকষ্ট মতো, খালি ওরকম হতো। পায়ে ব্যথা করছে, মাথাটা ধরে যাচ্ছে, মানে হাঁসফাঁস করছে কেমন একটা উপরতলাটায় উঠলে। এরম হতে হতে একদিন আমি সন্ধ্যেবেলায় বসে, আমি বারান্দাটায় বসা, আমি ভাত মাখছি বিড়ালগুলোকে খেতে দেবো বলে। আর আমার থেকে 4-5 হাত দূরে আমার ছেলের ঘরটা,
আমার ছেলে যেহেতু কলকাতায় থাকতো, আমি না ঘরটা লক করে রাখতাম, বিড়াল টিড়াল যদি ঢুকে যায়। আমি বসে বসে ওইদিকে তাকিয়ে রয়েছি, বিড়ালটা ওদিকে বসে, হট করে দেখছি ওর পিছন দিয়ে একটা সাদা মতো কি আমার ছেলের ঘরে ঢুকে গেল। আমাদের 2-3টে ছিল বিড়াল, আমি বললাম যা, ঢুকে গেল বিড়ালটা, এখন তো আমার ছেলে যদি টয়লেট ভেতরে করে দেয় সেই চিৎকার করবে। আমি না টর্চ নিয়ে গেছি, টর্চ নিয়ে দরজাটা খুলেছি, খুলে ভেতরে ঢুকেছি, লাইট জ্বালিয়েছি, খাটের তলা টলা দেখে বেরিয়ে যখন আসছি তখন আমি ভাবছি কি দরজাটা তো আমি খুলে ঢুকলাম, খোলা তো ছিল না। তা এই যে দরজার চৌকাঠের মধ্যে এই যে সরু ফাঁকাটা, তা দিয়ে তো বিড়াল ঢোকার কথা না, তাহলে ওটা কি ঢুকলো? ওটাও দেখেছি। দেখে তখন না আমার আর একা শুয়ে থাকার মতো, রাত্রেবেলা নিচে আমি আর মেয়ে একা, আর ক্ষমতায় কুলোলো না। তখন কি হলো, ওই দিন থেকে শুরু হলো আমি, আমার শাশুড়ি, মাসি, আমার মেয়ে, 4 জনে এক ঘরের মধ্যে। এই হতে হতে তখন আমার কাকা শ্বশুরের ছেলেকে বললাম যে দেখ আর পারা যাচ্ছে না, অবস্থা খুব খারাপ হতে চলছে। আর মানসিক প্রবলেম এমন হচ্ছিল, তখন মনে হচ্ছিল কি বাড়িটা ছেড়ে চলে যেতে পারলে মনে হয়। স্বাভাবিক, আপনারা তখনও যে কেন কোনো মেজার নেননি এটাই আমি না। ভেবে অবাক হচ্ছি। ওই খালি হনুমান চল্লিশা, ওই ঠাকুর। তাই এইরকম করতে করতে যখন দেওরকে বললাম, যে ছোট দেওর নাম দীপ, আমি বললাম দীপ রে, আর পারা যাচ্ছে না, এবার একটা ব্যবস্থা কর কিছু। তখন বললো দাঁড়াও, ও আবার নাটক করতো, তা বলছে দাঁড়াও, আমাদের দলে একজন আছে, ওনার সঙ্গে একটু কথা বলে দেখি যে এই বাড়ির এই ঘটনাগুলো নিয়ে। সব কথা খুলে বললাম। তা ও রাতেবেলা ফোন করে বললো বৌদি উনি না করবে না বলছে। আমি বললাম কেন? বলছে ওনার ওই যে জানি না তান্ত্রিক সাধনায় বলে সব সাধনাটা সবচাইতে লাস্টে, বলছে ওই পার্টটা আমার করা নেই, এখনো করিনি, তা সুতরাং তোরা যে ঘটনাগুলো বলছিস সেগুলো আমার দ্বারা সম্ভব না তোদের বাড়িতে গিয়ে করা, তবে আমি একজনের নাম বলে দিচ্ছি, সেখানে চলে যা, ওখানে গিয়ে দেখ উনি যদি করতে পারে খুব ভালো। তা শুক্রবার দিন সন্ধ্যে 7টা 7:30 ও আমাকে ফোন করলো আমার দেও, যে বৌদি ওনার ঠিকানা আমি খুঁজে পেয়েছি, ওনার বাড়িতে এসছি, ভদ্রলোক অন্ধ টোটালি, মানে 2 চোখের 1 চোখেও দেখতে পান না। তা উনি যাবেন, সব শুনেছেন কিন্তু কিছু তো আগে করবে না, আগে তোমার বাড়ি যাবে, দেখবে, আগে দেখবে, দেখার পরে তারপরে তোমার বাড়িতে কবে নিয়ে যাব, আজকে নেব নাকি? ওনার কার্তিক পুজো তখন এসে গেছে, বলছে ওনার ওখানে, ওনার বাড়ি হচ্ছে বাঁশবেড়িয়া, বলছে ওখানে কার্তিক পুজো হয়, তাহলে আজকে যদি উনি যান ভালো, নাহলে কিন্তু আবার পরের বৃহস্পতিবার হবে। আমি বললাম ততদিন আমরা বাঁচবো কিনা খুব সন্দেহ আছে, তুই আজকেই নিয়ে আয়। তা বললাম কটায় আসবে? বলছে রাত্রি 12টার পর যাবে। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুই নিয়ে আয়, কিন্তু আমি কিন্তু এক ডাকে খুলবো না দরজা, তুই আমাকে ফোন করিস, কারণ আমাদের ভীষণ ভয় ধরে গেছে। এবার উনি সেদিন রাত বললো যে যাতায়াতের খরচাটা দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না, জাস্ট দেখে যাবে আগে। এবার উনি ঢুকলেন প্রায় 1:30 পৌনে 2 হবে, এসছেন। আমাদের কি দরজাটা খুললে উঠোনের পর আর পাঁচিলের গেট। উনি এলেন, ওনার সঙ্গে আমার দেওর এবং আমার দেওরের এক বন্ধু, ওনাকে ধরে ধরে নিয়ে আসতে হয়। পাঁচিলের গেটটা না উনি জাস্ট হাতটা দিয়েছেন, দেওয়ার পরে ওনার শরীর বেঁধেই উনি এসছেন, কিন্তু আমার দেওর আর দেওরের যে বন্ধু, ওদেরকে পাঁচিলের গেটটায় হাত দিতে দিতেই বললো কি তোরা একটু সরে আয়, একটু দাঁড়া। ওনারা কী সব মন্ত্রতন্ত্র বললেন, কী সব বলে চলে, বলছে দেখ আমি তো দেখতে পাই না, আমাকে ঢুকাবি, কিন্তু আমি যে জায়গাটায় বলবো ছেড়ে দিতে সেই জায়গায় আমাকে ধরে থাকবি না। তা উনি ঢুকলেন, উনি না স্মেল নিচ্ছিলেন সব জায়গায়, চোখে তো উনি দেখতে পান না, এপাশ ওপাশ যাচ্ছেন, স্মেল টেল নিয়ে টিয়ে বলছে চলুন ঘরে। তা ঘরে টরে গিয়ে ঢুকে সারা জায়গাটা ঘুরলেন, ঘুরেটা আমরা কিন্তু কিছু বলিনি যে কোন জায়গাটা বেশি হচ্ছিল কিংবা কম। উনি খালি বলছেন কি আপনাদের বাড়িতে কি আজকে মাছ খেয়েছেন? তা আমি বললাম আমরা তো রাতে মাছ টাছ খাই না, আমরা রুটি খাই বিশেষ করে, কিছু তো হয়নি। বলছে সারা বাড়ি দিয়ে না আপনাদের আষ্টে গন্ধ বেরোচ্ছে একটা। তা আমি বললাম আসলে কি আমরা বাড়িতে থাকতে থাকতে না একটা হ্যাবিচুয়েট হয়ে গেছিল ওই গন্ধটার সাথে, মানে সবই চলছে চলুক এরম একটা ঘটনা। এবার উনি এসে উপরতলায় গেলেন, ওই যে ল্যান্ডিংটা যেটা থেকে চিলেকোঠায় উঠতে হয়, ওখানটা যাওয়ার সাথে সাথে উনি তখন বললেন তোরা যেখানে আছিস সেই জায়গায় দাঁড়িয়ে থাক, 1 পাও নড়বি না, আমাকে কোথায় উঠতে হবে খালি ধরিয়ে দে, কারণ
আমি না ধরলে পরে বুঝতে পারবো না। তা ওনাকে ধরিয়ে দেওয়া হলো, ওই ঘরের দরজাটা খোলাই ছিল, পরে থেকে খুলে রাখা হতো। উনি ওপরে উঠলেন, উঠে দরজাটা বন্ধ করে দিলেন। এবার উনিই জানেন উনি কি বললেন, যে মুসলিমদের কি একটা মন্ত্র কি যেন থাকে, ওগুলো দেখলাম জোরে জোরে না উনি বলছিলেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মিনিট 5-10 পর উনি আস্তে আস্তে নেমে এলেন। নেমে এসে আমার দেওরকে বললো সারা বাড়িটার বাইরেটা পুরোটা ঘোরা আমাকে, ওই রাত্রেবেলা করে, তখন 2:30 বাজে। তা আমার দেওর তো ভয় পাচ্ছে, তখন ওই বাইরেটা যাবে কি করে। তা বললো যে আমি থাকতে তোর কোনো অসুবিধা নেই, তুই চল আমাকে নিয়ে ঘুরিয়ে নেয়। পুরোটা ঘুরলেন, ঘুরিয়ে দোতলায় এসে তখন বলছে একটা জায়গায় আমাকে বসতে দিন। বসেছে, বসার পর বলছে কাকে ধরেছিল বলুন আগে, আপনাদের বাড়িতে না, না আপনার শ্বশুর, না আপনার পূর্বপুরুষের কেউ আপনার বাড়িতে আছে। তাহলে তাইলাম তাহলে কি আছে? বলছে আমাকে 2 দিন টাইম দিন, তবে যে আছে প্রচণ্ড শক্তিশালী, এবং এরা না আপনাকে ডাইরেক্ট নিজে হাতে মেরে ফেলবে না, আর আপনার সেই ক্ষমতা নেই। নিজে হাতে মারতে গেলে কাউকে অবলম্বন করতে হবে এদেরকে। যেটা করবে আপনাদের মেন্টালি হ্যারাস করবে, যাতে আস্তে 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 আপনারা ওই দিকেই যাবেন, বাড়ি বিক্রি করে চলে যাবেন কিংবা কিছু করে চলে যাবেন। যদি আপনারা চান তবে আমি ব্যবস্থা করব, একটা বাড়ি বন্ধনই দিতে হবে প্রথম কথা, আর যা যা যোগ্য করার যা হবে। তখন আমার শাশুড়ি বললো দেখুন যাই করবেন না কেন আমাদের প্রুফ দিতে হবে যে আমাদের বাড়িতে কেউ ছিল। তা বলছে সেই প্রুফও আপনাদের দেব। তা আমার শাশুড়িকে ঝাড়িয়ে টাড়িয়ে দিয়ে বললো দেখুন, আমি 2টো ধূপকাঠি দিয়ে গেল, বললো আমি বেরিয়ে যাওয়ার পর আপনারা একটা উপরতলায় একটা নিচতলায় জ্বালিয়ে রাখবেন, আর যতদিন আমি কাজ না করছি বাড়িতে কোনো সেন্ট জাতীয় কোনো কিছু ইউজ করবেন না, আর যদি ধুনোও দেন তার মধ্যে একটু সর্ষে কিংবা কর্পূর এগুলো দিয়ে ধুনোটা দেবেন। এবার বললো আমি যখন উঠবো এখান থেকে, ওঠার পরে পিছনে আমাকে আর কেউ ডাকবেন না। আমাদের সব লিস্ট ফিস্ট দিয়ে গেল। উনি ঠিক শুক্রবার গেছে, আমরা চিন্তা করেছি যে সোমবার টোমবার আমরা মঙ্গলবার এই কাজটা করাবো ওনাকে দিয়ে। শনিবার দিন সকাল থেকে মনে হলো কি খুব হালকা, কোনো অসুবিধা নেই, আমরা একটু রিলিফ ফিল করছি। শনিবার দিন ঠিক 10:30টার সময় বাইরের জানলায় একটা ধামাস করে একটা আওয়াজ দিল একবার, আর ওই যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে না কেন ওটা করে ফেলে, ওই রকম একটা আওয়াজ। আমরা সবাই একসাথে বসা। আমি বললাম, আমার শাশুড়ি বললো কিরে তোর সাথে শোবো? আমি বললাম না। ওপর থেকে নিচে নামছি যখন, তখন দেখছি পিছনে, মানে মনে হচ্ছে আমার ঠিক ঘাড়ের কাছটা কিছু একটা তো আছে। আমি একদম চুপচাপ নিচে নেমে চলে এসেছি। এর মধ্যে কি হয়েছে, আমার বিড়ালটা ওই দিন রাতে চলে গেছে চিলেকোঠায় 12:30টার সময়। আমার মেয়েকে বললাম একা যেতে ভয় লাগছে, বললাম চল মা ওপরে গিয়ে বিড়ালটাকে নিয়ে আসি। আর বিড়ালগুলো কোনো একটা কোনা খামচি দেখছে আর বড় বড় চোখ করে, ওদের আওয়াজটাই আলাদা হয়ে গেছে অদ্ভুতভাবে। তা আমি গেছি ওপরে নিতে, আমি ওপরে উঠেছি, আমার মেয়েও সঙ্গে আছে। বিড়ালটা আমাকে দেখে চলে এসছে। এবার আমি তো পিছন ঘুরে, দরজা কিন্তু পুরো খোলা, আমি পিছন ঘুরে বেরোবো তো, আর বেরোতে পারছি না। আমার মেয়ের সামনে, আমার মনে হচ্ছে আমার পিছন থেকে আমার জামাটা কেউ একটা টেনে রেখে দিয়েছে। প্রচণ্ড চেষ্টা করছি আমি বাইরে বেরিয়ে যাওয়ার। আমার মেয়ে কিছু ফিলিং করেছিল নাকি আমি বলতে পারবো না, ও তো পরিত্রাহী চিৎকার, আমাকে এখান থেকে বের করো। আমি ওকে বোঝাতে পারছি না যে আমি বেরোতে পারছি না, আমার পিছনে কেউ একটা ধরে রেখেছে, সেটা আমি বুঝতে পারছি যে কিছু একটা টান, যে টানে আমি বেরোতে পারছি না। 5 থেকে 7 মিনিট ওই করার পরে না আমি চুপ করে না খালি ঠাকুরের নাম জপ করে যাচ্ছি, যে এছাড়া আমার আর কোনো উপায় নেই। আর রীতিমতো দরদর করে ঘামছি, মানে কি করব। এবার খানিকক্ষণ এই হওয়ার পর ঠাকুরের নাম জপতে জপতে হঠাৎ করে দেখলাম একটা টাইমে এসে জিনিসটা না লুজ হয়ে গেল। আমি আর আমার মেয়েকে কিছু বলিনি। আমার মেয়ে তো কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে নিচে এসে শুয়ে পড়েছি। এবার আমার ঘরের খাটটা না, যে জায়গাটা একদম উল্টো পাশে জানলাটার উপর অংশটা কাচ, নিচটা কাঠ। আর আমাদের রাত্রেবেলায় ডিম লাইট জ্বালাতে হয় না, ওই স্ট্রিট লাইট একদম রাস্তার ধারে, স্ট্রিট লাইটের আলোটা ওই জানলা দিয়ে ঢোকে। আচ্ছা। এবার আমি শুয়ে দেখছি কি অনেকক্ষণ পর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, জানলায় একটা ছোট্ট একটা বিন্দু মতো কালো মতো স্পট একবার দেখেছি, দেখে ওটা না দেখার ভান করে রয়েছি। এই স্পটটা আমি দেখছি আস্তে 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 বাড়ছে, বাড়তে বাড়তে না পুরো টোটাল যে জানলার কাঁচটা আছে না পুরোটা ঢেকে দিল।
ঢেকে দেওয়ার পর যে কি বিভৎস ওই জায়গাটা থেকে মুখটা, ওটা আমি মানে এখনো চিন্তা করতে পারি। শুধু চোখ দুটো আমি দেখতে পাচ্ছি আর কানের এই সাইডটা, আর কিছু দেখা যাচ্ছে না, পুরো কালো। তখন কি করবো বুঝে উঠতে পারছি না, মানে মতিভ্রম লোকে বলে না, আমি না সেই চোর আসলে পরে বাইরে লোকে আস্তে আস্তে ফোন করে বলে না যে কেউ একজন নিচে আয়, আমার না তখন খালি মনে হচ্ছে আমি আস্তে আস্তে শাশুড়িকে বলি, ও হয়তো শুনতে পাবে না। তখন আমি ওপরে ফোন করলাম যে মা মাসিকে পাঠাও, কারণ ওনাকেও জোরে বলতে পারছি না, উনি নামতে গেলেই তো পড়ে যাবে। বললাম মা তুমি পাঠাও, কি হয়েছে রে? আমি বললাম কিচ্ছু হয়নি, আমি খুব আস্তে আস্তে বলেছি। এবার মাসির তো আসতে একটু টাইম লাগবে। মাসি দেখছি ওপর থেকে হরে কৃষ্ণ বলতে বলতে নামছে। আমি ততক্ষণ পর্যন্ত না ওই খাটের ওপর ওরমায় বসে আছি, কন্টিনিউ ওদিকে তাকি, আমি দেখছি ওটাকে আস্তে আস্তে বাড়ছে। আমি মাসিকে তখন যখন এসছে ঘরে, আমি দরজাটা খুলেছি, আমি মাসিকে বলছি মাসি জানলায় কিছু দেখতে পাচ্ছ? মাসি তখন বলছে হ্যাঁ। আমি কি দেখছো? বলছে পুরো জানলাটা তোমার অন্ধকার হয়ে গেছে, ওখান দিয়ে স্ট্রিট লাইটের আলোটা ঢোকে। আমি তখন দেখছি ওই ছায়াটা না আস্তে আস্তে ওই কাঁচ ভেদ করে মনে হচ্ছে আমার দিকে ঢুকে আসছে। আমি তখন পরিত্রাহি চিৎকার করে কেঁদেছি। আমি তখন ফোন করেছি আমার দেওরকে, হাউমাউ করে কাঁদছি যখন। ও তখন আমাকে বলছে বৌদি কি হয়েছে? আমি বললাম এই ঘটনা ঘটছে। ও তখন বলে তুমি একটু থাকো লাইনে, আমি ওই ভদ্রলোককে নিই। উনি না রাত্রেবেলা ফোন ধরেন না, উনি নাকি সাধনা করেন, বসেন উনি। একবারে না দুবারের বার ফোনটা ধরলেন। ধরার পরে তখন আমি ওরকম চিৎকার চেঁচামেচি করছি, তখন বলছে কি হয়েছে বৌদি বলুন। আমি বললাম এই ঘটনা হয়েছে, মানে আমি ঠিক মতো বলতেও পারছি না। তখন বলছে বৌদি কাঁদবেন না, আমি যা যা বলছি আপনি জোরে জোরে চিৎকার করে বলতে পারবেন? আমি যা যা ফোনে বলছি। আমি বললাম পারবো না আমি, কারণ আমার গলা চোখ হয়ে আসছে, ধরে আসছে, আমি কিচ্ছু করতে পারবো না। তখন উনি হাট করে বলছেন আপনার কাছে ধূপকাঠি আছে একটা? তাই বললাম আছে। তখন বলছে একটু ধূপকাঠি ধরান, আমি এখান থেকে না জিন পাঠাবো, আপনি ওদিকে না কন্টিনিউ তাকিয়ে থাকুন। মিনিট 10-15 পরে দেখবেন ওজনটা পরিষ্কার হয়ে গেছে। উনি বসে রয়েছেন, আমরা সবাই একসাথে বসে। আমি 20 মিনিট আধা ঘন্টা গেছে, আমি তখন ওদিকে তাকিয়ে দেখলাম আস্তে 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 জিনিসটা কেটে স্ট্রিট লাইটের আলোটা এবার জানলা দিয়ে ঢুকছে। তখন ওনাকে ফের করে ফোন করলাম, তখন উনি বললো আর একদিনও টাইম নেওয়া যাবে না। তা উনি, আমি বললাম তাহলে কখন আসবেন? বললো রোববার দিন ওনার আসার কথা হলো, উনি রোববার দিন রাত্রেবেলা ওই 1:30-2টোর সময় আসবেন। আমরা সবাই রয়েছি, আমার মাকে ডেকে আনা হয়েছে, আমাদের বাড়ির রান্নার বউটা রয়েছে, ওর মেয়েও রয়েছে। এবার আমার মেয়ে যেহেতু ভয় পায়, আমার মেয়েকে দিয়ে আর রান্নার বউটার মেয়েটাকে দিয়ে আর বিড়াল ঠিড়াল দিয়ে আমার মাকে দোতলার যে বসার ঘরটা, ওখানে খাটফাট আছে, ওখানে শুয়ে রাখা হয়েছে। আর বাইরে দিয়ে না দরজাটা আমি ছিটকিনি মেরে দিয়েছি যাতে কেউ খুলতে না পারে, ভেতর থেকে ওরা খুলে বেরিয়ে আসবে। আমি আর রান্নার বউটা নিচতলায় বসে আছি যে ওরা আসবে। এবার হট করে দেখছি বাইরে জানলার মধ্যে টাক করে একটা আওয়াজ। আমরা দুজনে মুখোমুখি দেখছি। আসার পরে আমি ঘরে না দরজা বন্ধ করে বসেছিলাম, আমি আর আমার রান্নার বউটা। হট করে দেখছি কি একটা বিড়াল, যাদের আটকে এসছিলাম ওপরে, নিচ দিয়ে ওই তলা দিয়ে সে কিরম একটা আওয়াজ করছে আর আঙুল দিয়ে না হাঁচড়াচ্ছে ভেতরে ঢোকার জন্য। আমি বলছি চলো তো একটু উপরে গিয়ে দেখে আসি কি হয়েছে। এবার ওকে যখন দরজাটা খুলে দিয়েছি, খুলে যখন আমরা বেরিয়েছি, ওনা খাটের মধ্যে এসে সমানে দলা মোচড়া করছে, চোখগুলোকে কিরকম করছে, চিত হয়ে শুচ্ছে, কাত হয়ে শুচ্ছে, এরকম করছে, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি কিছু একটা ওর হচ্ছে। এরকম করতে 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 না শুলো। আমি উপরে গিয়ে বললাম মা দরজাটা কে খুললো? বললো আমি না একটা সময় দেখলাম দরজাটা হড়ার করে খুলে গেল, আমি না তাকিয়ে দেখার মতো সাহস আর পাইনি। এবার উনি এলেন, উনি এসে বললো প্রথমে বলে বাড়িটা বন্ধনী করতে হবে, বলে একটা দিক খোলা রাখবে। তা এক পাশটা খোলা রাখলাম, আর বললো যে আপনারা সবাই মিলে একটা ঘরে বসবেন। এবার যথারীতি একটা ঘরে বসেছি। উনি বললেন আমাকে পিছমোড়া করে একজনকে বেঁধে দিতে হবে। ভদ্রলোক বসলেন, ভদ্রলোকের সামনে আমি বসেছি, আমার পাশে আমার শাশুড়ি। এবং তাকে ভদ্রলোককে পিছমোড়া করে বেঁধে দিতে? হ্যাঁ, বললো যে তান্ত্রিক, তাকে বললো পিছমোড়া করে বেঁধে দেবেন আমাকে। আচ্ছা। উনি না ওই মন্ত্র বললেন আর পুরো অন্ধকার করে দিতে বললেন ঘরটাকে। মন্ত্র বললেন, মন্ত্র বলতে 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 হঠাৎ করে আমার ঘাড়ের মধ্যে কিছু একটা মানে শীষ দিলেন। মন্ত্র বলছেন আর শীষ দিচ্ছেন, 3বার শীষ দিলেন। তারপরে হঠাৎ করে আমার ঘাড়ের মধ্যে একটা কিছু একটা এসে পড়লো, আমি অত বুঝিনি। তার ঠিক সেকেন্ড খানেক পর মনে হচ্ছে
আমি যেহেতু ওনার ঠিক সামনেটা বসেছি, ওনার আর আমার মাঝখানে কিছু একটা তো আছে, সেটা আমি বুঝতে পারছি। তখন না একটা গলার আওয়াজ শুনতে পেলাম, যেটা ব্যাঙ যেরকম ডাকে ইয়াও ইয়াও করে, ঠিক এইরকম একটা বেশ ভারী গলার আওয়াজ। তারপরে খানিকক্ষণ ওই ব্যাঙের আওয়াজটা বন্ধ হয়ে গেল। তার সেকেন্ড খানিক পর আবার ওই আওয়াজটা ইয়াও ইয়াও করে কিরকম একটা বলছে। ওই ভদ্রলোক তখন বলছে, ও বেশি দূর যায়নি, তুই যেখান থেকে হোক নিয়ে আয় ওকে ধরে। যেই বলেছে ধরে নিয়ে আয়, আমরা যে ঘরটায় বসেছিলাম ঠিক ওনার পিছনটা না দুটো ফাইবারের চেয়ার ছিল একটু দূরে। হট করে দেখছি চেয়ারগুলো মানে এরকম উঠছে আর নিচে কাত হয়ে পড়ে যাচ্ছে না, কিন্তু উঠছে আর পড়ছে, এরকম মানে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। আর উনি খালি বলে যাচ্ছে, মারবি না কিন্তু, মারপিট করবি না, এখানে কিন্তু অনেকে বসে আছে। বলতে বলতে উনি বলছেন কি এরকম তোলপাড় হচ্ছে খালি। উনি তখন বলতে আরম্ভ করলেন, তোকে কে পাঠিয়েছে, তুই কেন এসছিস, আর কার জন্য এসছিস, কাকে টার্গেট করেছিস, এগুলো বলতে তখন আমরা শুনতে পাচ্ছি একটা সেই নাকি হাওয়ায় ভেসে আসে একটা খুব সরু গলায় কেউ একটা কিছু বলছে, জানি তার ভাষা মানে কথার ভাষাগুলো না আমরা বুঝতে পারছি। ঘরের মধ্যে এটা হচ্ছে, মানে একদম সরু চিকন গলায় যেরকম আওয়াজটা হয় সেরকম, মানে ওই ঘরটার মধ্যে দু রকমের আওয়াজ হচ্ছিল, একটাই ব্যাঙের মতো আর একটা ওই সরু যেটা মনে হচ্ছে হাওয়ার মধ্যে ভাসছে। কি বলছে এবার উনি তো জিজ্ঞাসা করে যাচ্ছে কোশ্চেনের পর কোশ্চেন, ও উত্তর দিচ্ছে, কিন্তু যেটা আমাদের মানে আমরা বুঝতেই পারলাম না ওরা কি উত্তরটা দিচ্ছিল, কিন্তু শুনতে পাচ্ছি একটা সরু গলা, খুব চিকন গলা হচ্ছিল। এই হলো, হওয়ার পরে খানিকক্ষণ এই ওনাদের কনভারসেশন চড়ার পরে উনি হট করে বলছে, তোকে যেন আর এখানে কোনোদিন না দেখি, তুই এখান থেকে চলে যাবি, কিন্তু যাওয়ার আগে শান্তভাবে যাবি, কোনো কিচ্ছু করবি না। বলতে বলতে না ওই ঘরে আমার একটা অ্যাকোরিয়াম ছিল, যে অ্যাকোরিয়ামটার ওপরে কোনো ঢাকনা ছিল না, আমি একটা প্লাই দিয়ে ঢেকে রেখেছিলাম। হট করে একটা হড় করে একটা জোরে আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পর দেখলাম পুরো ঠান্ডা হয়ে গেল। ওই যেটা চেয়ার ফেয়ারগুলো ফরছিল, তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইবার ভদ্রলোক বলছে, ওনার যে পরে বুঝলাম ওনার জিনটা আগে এসছিল, উনি যে জিনটা পোষেন, ওনাকে বলছে, শোন আমি যেহেতু সামনে বসা, বলছে এই বাড়ির বৌদি না খুব ভয় পেয়েছে, তুই একটু ওনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যা তো। এবার যেই বলেছে তখন ভদ্রলোক আমাকে বলছে, আপনি আমার হাতটা ধরুন বৌদি, আপনি ভয় পাবেন না। এবার আমি ভাবছি আমি অন্ধকারে ভূতের হাত ধরবো না ওনার হাত ধরবো, সেটা তো আমি বুঝতে পারছি না। আমি যখন ধরলাম ওনার হাতটা, একটু ধরতে অন্ধকারে তো বুঝতে পারছি না, আমি ধরেছি হাতটা, তখন আমি বুঝলাম যে এটা না মানুষের হাত। এইবার তখন বলছেন, নে তুই এবার আশীর্বাদ কর। আমি তখন দেখছি আমার কানটার এখানটা দিয়ে না ঠান্ডা হাওয়া মতো হয়, যে ওরকম একটা ঠান্ডা হাওয়া হলো, আর এই সাইডটা দিয়ে সেই পিলপিল করে কিছু একটা নামে ওই রকম হচ্ছে। জানি এমন ভদ্রলোক আমাকে বলছে, বৌদি কিছু পেলেন আপনি, কারুর কোনো স্পর্শ? আমি বলছি কি বলবো, আমি বললাম না পাইনি। তখন বলছে, এই তুই করলি না আশীর্বাদ? যাহাতক বলেছে আমার ঠিক এইখানটা দিয়ে মনে হচ্ছে দুটো একদম কঙ্কালসার আঙ্গুল যেরকম থাকে এবং কবজি থেকে একদম লুজ ডিপ ফ্রিজ থেকে তুলে আনা হয়েছে, সেই দুটো আঙ্গুল ঠিক এই ধারটা দিয়ে এরম করতে করতে এইটুকুনি। আমার ওই ফিলিংস আমি জীবনে ভুলবো না, মানে ভূতের আশীর্বাদ কিরম করে, আর এবং আমি বুঝতে পারছি দুটো আঙ্গুল জাস্ট। তখন উনি জিজ্ঞাসা করলেন, কিছু পেলেন বৌদি? আমি বললাম হ্যাঁ। তখন বলছে, উনি যখন জিজ্ঞাসা করছেন তখন ওর হাতটা আমার মাথার এখানে, বললো যে ঠিক আছে তুই চলে যা, আর কিছু করতে হবে না। বলে খানিকক্ষণ পর বললো যে এরকম আপনি এবার লাইটটা জ্বালাতে পারেন, তবে আমাকে এখন ধরবেন না, একটু পরে। এইবার যে লাইটটা জ্বালিয়েছে আমার শাশুড়ি বলছে, আচ্ছা আমাকে কে মারলো বলতে পারিস? স্যানিটাইজারের যে বোতল থাকে সেই বোতল দিয়ে মেরেছে আমাকে। এবার লাইট জ্বালানোর পরে না আমরা সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি স্যানিটাইজারের বোতল। পরে দেখছি আমরা যে কোনাটায় বসেছিলাম আমার শাশুড়িকে ভেদ করে ওপাশে গেছে, আমাদের গিয়ে সামনে গেছে, গিয়ে ওখানে একটা স্যানিটাইজারের বোতল ছিল, স্যানিটাইজারের বোতল না খালি বোতলই, কিন্তু ওটা নিয়ে এসে ওনাকে দমাদম মেরেছে যাওয়ার সময়। হ্যাঁ পিঠের মধ্যে মেরেছে, এবং যাওয়ার সময় আরো দুটো করে গেছে। ওকে যে রাস্তা দিয়ে বার করেছে সেখানে আমার একটা একদম ফুল হয় জবা গাছ ছিল,
পরের দিন সকালে উঠে দেখছি জবা গাছটা পুরো পুড়ে ছাই। মানে ওই হওয়ার পরে তখন উনি বললেন, দেখুন আপনাদের মোটামুটি আমি যেটুকুন করে দিলাম, তো এক্ষুনি আপনাদের কিছু বুঝতে পারবেন না, কারণ আপনারা ট্রমায় রয়েছেন, কটা দিন গেলে বুঝতে পারবেন। তা আমি বললাম ঠিক আছে, বেশি না 1 সপ্তাহ গেছে, তবে বলেছিল উনি। আমি বললাম তাহলে কি হলো? বললো দেখুন আপনাদের বাড়িতে প্রেত চালান করেছে। হ্যাঁ। তা আমরা জিজ্ঞাসা করেছিলাম কে করেছে। প্রথমে উনি বলতে চাননি, কিন্তু তারপরে বলেছিলেন, তো সেটা আমি আর এখন বলতে চাইছি না। আমি তখন বুঝেছি নেগেটিভ এনার্জি যতক্ষণ বাড়িতে আসে ততক্ষণ পর্যন্ত কোনো পজিটিভ এনার্জি, এবং এটা শ্বশুরের, আপনার শ্বশুরের আত্মা তো এটা ছিল না। এটা উনি তখন বলেছিলেন যে যাকেই পাঠিয়েছে, যখন এটা চালান হয়, প্রেত চালান করে, এদের এমনভাবেই করে পাঠানো হয় যে আপনাদের বাড়ির যে কোনো কাউকে একটা যে চলে গেছে খুব রিসেন্টলি, তার যে স্বভাবটা ছিল, তার যে ইয়েটা ছিল, আপনারা যাতে বুঝতে পারেন ছলনার মাধ্যমে আর কি, এইটার জন্যই করেছে, ছলনার মাধ্যমে। একদম। প্রেত তো সাধারণত ছলনাই করে, কিন্তু এই ঘটনাটা শুনে খুব ভালো লাগলো। ঘটনাটা যে কোনো বাড়ির একটা হন্টিং শুনতে যে কোনো সময় ভালো লাগে, কিন্তু যার সাথে ঘটে তারা বুঝতে পারে যে আসলেই কি ঘটছে। আপনার বাড়িতে যদি কন্টিনিউয়াসলি এরকম পরপর ঘটনা ঘটতে শুরু করে, আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটতে শুরু করে, আর রিসেন্ট টাইমে যদি আপনার কোনো কাছের মানুষ মারা গিয়ে থাকে, তাহলে সেটা কতটা ইমোশনালি আপনার জন্য কঠিন ব্যাপার হবে সেটা একবার ভেবে দেখুন। দীপান্বিতাদির এই ঘটনা শুনে আজকে আমাদের যেমন ভয় লাগলো, আমার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তো গায়ে কাটা দিচ্ছিল, তেমন কিন্তু আমরা একটা অসাধারণ ঘটনাও শুনলাম। থ্যাংক ইউ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এই ঘটনাটা সকলের খুব ভালো লাগবে, এবং আপনি বলেছেন খুব সুন্দর করে, কারণ অনেকেই আছেন যারা আমাদের এখানে যেহেতু খুব সাধারণ মানুষরা এসে ঘটনা বলেন, কেউ আছেন হয়তো অত ভালো ঘটনাটা বলতে পারলেন না, যার জন্য আমি বলি সবসময় যেখানে খুবই সাধারণ মানুষরা এসে ঘটনা বলেন, কেউই কিন্তু খুব বড় স্টোরি টেলার কেউ নন। সো আপনি কিন্তু খুব সুন্দর করে ঘটনাটা বললেন, এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য একটা বড় পাওয়া, এবং আমার জন্য একটা বড় পাওয়া যে আমার খুব আনন্দ লেগেছে ঘটনাটা শুনে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমি চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়, কারণ এটা একটা স্পেশাল সেগমেন্ট। আপনারা জানেন এই এপিসোডে আমরা একটা ঘটনা না, আমরা রাখি আরও অনেকগুলো ঘটনা। সো এই ঘটনাটা শুনতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে, এর পরবর্তী ঘটনাটা। ততক্ষণ পর্যন্ত আমাদের এপিসোডে যদি আপনি আসতে চান, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, বা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা আপনাকে কানেক্ট করে নেব। এবং আপনার ঘটনাটার কিন্তু লেন্থ 10 মিনিটেরও হতে পারে মিনিমাম, এবং আপনার ঘটনাটার লেন্থ 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু আসতে পারেন এবং ঘটনা শেয়ার করতে পারেন। চলুন আজকে চলে যাই পরবর্তী স্টোরি টেলারের কাছে। শুনলেন প্রথম ঘটনা, এখন আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। যিনি আমার গেস্ট রয়েছেন তার সঙ্গে কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন, সরি এটা তো প্রেত কথায় বলি, আমাদেরকে ঘটনা পাঠান 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন ঘটনা। আপনার ঘটনা সিলেক্টেড হলে আপনি আসবেন আমাদের এপিসোডে এবং এসে শেয়ার করবেন আপনার ঘটনা। চলুন আজকে চলে যাই দ্বিতীয় ঘটনায়। আমার গেস্ট পিঙ্কিদি কোত্থেকে আসছেন? দেগঙ্গা থেকে। দেগঙ্গা থেকে আসছেন, এটা কোন জায়গায়? দেগঙ্গাটার বাসাতের ওখান থেকে যেতে হয়। আচ্ছা, বসিরহাট লাইনটাই পরে, হাসনাবাদ বসিরহাট। আচ্ছা, তার মানে আসতে তো বেশ সময় লেগেছে। হ্যাঁ, আসতে অনেকটাই সময় লেগেছে। তারপর আজকে আমাদের আবার স্পেশাল এপিসোড চলছে, পরপর অনেকের ঘটনা যেহেতু আমরা রেকর্ড করছি, একটাই পডকাস্টে আমরা 3 জনের এপিসোড ঘটনা রেখেছি। সো এই এপিসোডগুলো খুব স্পেশাল হয়, এটা আমরা আগে একটা করেছি আর এটার খুব ভালো রেসপন্স। আজকে সেকেন্ড এপিসোডে আপনার ঘটনা আমরা দ্বিতীয়তে শুনছি। তাহলে এই ঘটনাটা শোনা যাক। তার আগে বলে দিই, লাইক করতে ভুলবেন না এপিসোডটাকে, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলের, আমাদের এই পরিবারে যুক্ত হবেন। আশা করছি সামনের দিকে আপনারা আমাদের কাছ থেকে আরও অনেক নিত্য নতুন উপহার পাবেন। চলুন শুরু করা যাক আজকের দ্বিতীয় ঘটনা। হ্যাঁ, শুনি আজকে এই ঘটনাটা কি আপনার সাথে ঘটেছে? এটা আমার খুব নিকট আত্মীয়র সাথেই ঘটেছে। তাহলে সেই নিকট আত্মীয়র নাম বলবেন না, তার কারণ মোস্ট অফ দ্য টাইমস প্রেত কথাতে কেউ নিকট আত্মীয়ের ঘটনা বলার পর নিকট আত্মীয়ই আবার তাকে
কমপ্লেন করে যে আমার ঘটনাটা কেন বললেন, হ্যাঁ, এবং তারপর আমার কাছে মেল আসে, এর আগে আমার 2টো এপিসোডকে বন্ধ করতে হয়েছে, দেওয়া যায়নি, যা হয় আর কি, বুঝতেই পারেন। তো নিকট আত্মীয়ের একদম দরকার হলে নাম বদলে দিন। হ্যাঁ, সেটাই করছি, কারণ ওই যে বাড়িটা নিয়ে ঘটনাটা বললো, বাড়িটা সেল হবে, এবার যথারীতি এখন এইসব শুনলে কেউ তার নিতে চাইবে না, সেই জন্যই বারবার করে বলা হয়েছে নামটা না নিতে। ধরুন আমি বলি আমার মা বাবাই ভাবি, মানে আমি আমার মা বাবা দিয়েই বলছি ঘটনাটা। হ্যাঁ, একদম। বেসিক্যালি আমার বাবা বাংলাদেশ থেকে এসছে, উনি একটু মানে বড় বাড়ি পুকুর থাকবে এমনি, বাবা আমার বড়নগরে জব করতো। এবার সেই বেসে একটা দেগঙ্গায় জায়গা দেখেছে বন্ধুর সোর্সে, জায়গাটা মানে খালি, মানে একটু বিল খাল বিল যেরকম গ্রামের জায়গা হয়, তা বাবার খুব চয়েস হয়েছে ওই জায়গাটাই কিনবে। কিন্তু আমি শুনেছি এর আগে পরে শুনলাম ওই জায়গাটা কেউ নিতে চায়নি, সেটা তো বাবা জানে না। এবার সেই জায়গাটাই নিয়েছে, বেশ বাড়ি করা হয়ে গেছে। এইবার ঘটনাটা ঘটেছে মানে 8-9 বছর পর বাড়ি করার। আচ্ছা। ওখানে বাবা একটা বেল গাছ পুঁতেছে আমার বাবা, এবার ওই বেলতলাটা বাঁধিয়েছে, এবার পাশেও একটা তুলসী গাছ আছে, তুলসী গাছ তলাটাও বাঁধিয়েছে, আর পেছনে বাবা একটা যে খাল টাইপসের থাকে না, ওখানে একটা পুকুর কাটিয়েছে বাবা, খুব শখ মাছ খাবে। এইবার মনের মতন করে জায়গা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এবার মানে পুকুরটায় যেতে গেলে আমাদের বেলতলাটা পার করে যেতে হয়, রাস্তাটায় পরে বেল গাছটা, এবার পুকুরটা এরকম ওর সোজাসুজি। কিন্তু আমার মা কয়েক ক্ষেত্রে লক্ষ্য করেছে, সন্ধে মানে বাড়িতে কেউ থাকে না, শুধুই মা, সন্ধ্যাবেলা মা ঠিক ওই জায়গাটা সন্ধে দিতে পারে না। আমরা যেমন ধূপ ধুনা দিই, মানে ওই জায়গাটা কিছুতেই সন্ধেবেলা সন্ধে দিতে পারে না। বা সারা বাড়িতেও যে সন্ধে দেবে সেটাও মানে সারা বাড়ি ঘুরে যে একটু ধুনো দেখাবে ধুতে, সেটা পারে না। সেই জন্য সন্ধ্যের আগে আগেই সন্ধে দিই আমরা, অতটা আমরা গুরুত্ব দিতাম না। মা একটু ফিল করতো, একটু গা ছমছম করতো মায়ের, আমার মা খুব সাহসী, ওই জন্য আরো ফিল করতো না, ভাবছে এত বড় বাড়ি করেছে এইসব বলবো। এমনিও এত বড় বাড়িতে ফাঁকা ফাঁকা থাকলে একটু ভয় ভয় গা ছমছমে এবার ব্যাপার একটা আমাদের হয়। বাথরুমটাকে না বাইরে মানে অ্যাটাচ না, আমার ঠাকুমা থাকতো তো উনি বাংলাদেশে, আগের দেখবে আগেকার যারা বাংলাদেশে থাকে না তারা অ্যাটাচ বাথরুম পায়খানা চায় না। আবার ঠাকুর ঘরটাও ঠিক আমাদের মানে বেলতলার পর ঠাকুর ঘর, তারপর আমাদের ঘর শুরু, মানে ডিটাচ থাকতে হবে ঠাকুর ঘরের থেকে, এটা ঠাকুমার কথা আর কি। ঘর বাড়ি পেঁয়াজ রসুন আগেও সবার বাড়িতে, মানে আমারও যখন দাদু ঠাকুমার ওই আমলের বাড়ি ছিল, বাথরুম সমস্ত কিছু বাইরে হ্যাঁ, ঠাকুর ঘরটা দেখতে একটু ডিটাচ, একদম আলাদা। হ্যাঁ, ঠাকুর ঘরের ওখান দিয়ে একটা দরজা ছিল, আর বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য ঠাকুর ঘরের মধ্যে দিয়ে একটা দরজা ছিল, আর এমনি নর্মাল গেট। এইবার বাবা একদিন খুব গরমকাল, বাবা একটা শীতল পাতা নিয়ে বেলতলায় শুতে গেছে। তা আমার ঠাকুমা তখন মারা গেছে। এবার আমার মা বলছে যে বেলতলায় শুয়েও না। আমার মায়ের কেমন লাগছে যে বেলতলায় শুতে হবে না, কি দরকার। তা বাবা বলছে দূর গরম হচ্ছে, চুপ করে তো, হাত পাকা নিয়ে শুয়েছে, দিব্যি শুয়েছে, উঠেছে। আমার বাবার একটা দোকান ছিল ছোটোখাটো, দোকানে গেছে, বিকেলে এসছে, মানে বিকেলে যেরকম যায়। এইবার বাবা সন্ধ্যেবেলা মানে সন্ধ্যে না, যেরকম বাড়ি আসে নর্মালি, বাড়ি এসে খুব থরথর করে কাঁপছে। আচ্ছা। তা মা ভাবছে জ্বর টর এসছে মনে হয়। তা মা বলছে এরকম কাঁপছে কেন, বলছে আমার শরীরটা ভাল লাগছে না। তা মাম দেখছে খুব জ্বর। তখন ছিল এই লেমনেড, প্যারাসিটামল কিন্তু ছিল না তখন, লেমনেড ছিল তো, মা ওইগুলো সব দিয়েছে, খেয়েছে। এইবার খেয়ে বাবা শুয়েছে, শুয়ে খানিকক্ষণ পর চিৎকার করছে, আমার পাশে এসে কে যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তা মা বলছে তোমার কে নিয়ে চলে যাচ্ছে? মা বলছে মানে জ্বরের ছোট মানে বিগার টিগার বকে না অনেক সময়। তো এবার মা বলছে কি না আমাকে জড়িয়ে ধরে বসে থাকো। তার মধ্যে আমাকেও ডাকছে যে আমাকে সব জড়িয়ে ধরে বসে থাকো। কে যেন আমাকে নিয়ে চলে যাচ্ছে চ্যাংদোলা করে। চ্যাংদোলা মানে ওই চারটে, ওইটা বাবা বলতে পারছে না, যেরকম আমার মরা নিয়ে যায় এইভাবে বলছে, আমাকে দেখো তুলে নিয়ে যাবে। মা জড়িয়ে ধরেছে, আমাকে তোমরা কেউ ছেড়ে যেও না, মানে বাচ্চাদের মতো করছে। তা মা বলছে কি যে হয়তো জ্বরের ঘরে করতে পারে, তাই ওষুধ টষুধ খেয়ে মা বলছে ঠিক আছে তুমি শো, আমরা আছি। এবার নেক্সট দিন, পরের দিন আর কি, যে আবার সকাল হয়েছে, আবার সকালে কিন্তু বাবার কিছু মনে নেই। আচ্ছা, আগের দিনের কোনো ঘটনা মনে নেই? না, যে রাত্রে যে জ্বরটা রয়েছে, সকালে কিন্তু বাবা ফ্রেশ, মানে একদম ঠিক, দোকানে যাবো এরকম করছে। তা মা বারণ করছে যেতে হবে না, কালকে তো জ্বরটা আর ঘুমটুম হয়নি। ঠিক দুপুর 12টা বাজে, তখন মা মনে চান টান করে পুজো দিতে যাবে। মা ঘরে গেছে, ড্রেস চেঞ্জ করছে। এবার বাবা খুব দরজা ধাক্কাচ্ছে, দরজা করে দেখো আমায় কে নিতে এসছে। তো মা ড্রেস চেঞ্জ করছে, মানে দাঁড়াও এত ব্যস্ত কিসে, পুজো দেবো, রান্না টান্না করতে হয়, না তুমি দরজা করো, নাহলে তোমার আঁচলটা বের করে রাখো, আমি ধরে নিই আমার কাটা দিচ্ছে গায়ে। এবার মা কিন্তু আওয়াজ শুনেছে, মানে প্রচন্ড ভয় পেয়েছেন, নইলে এরকম তো
বাচ্চাদের মতন করছেন একদম। 12টার সময় দিনের বেলা, এটা কিন্তু রাত্রিবেলা বলছি না আমি। এইবার গেটে কিন্তু সত্যিই আওয়াজ হচ্ছে, ক্লপসিবল গেট, একটা খুললে দেখবো একটা আওয়াজ হবেই। আর তখন কিন্তু কেউ গেটে তালা দেয় না সকালবেলা উঠে, এখন তবু আমরা তালা টালা দিই। এবার মা বলছে যে আমিও কিন্তু মা শুনেছে, মা বলছে কেউ এসছে, কাপড় টাপড় চেঞ্জ করবে তারপর তো। এবার ভাবছে কে আমাকে নিয়ে যাচ্ছে, আবার জড়িয়ে ধরেছে মাকে। এবার মা একটু ভয় পেয়েছে, কিন্তু কি করবে, কিছু করার নেই। তারপরে এবার বলছে কি, তখন বাবার কিরকম গলার স্বর বদলে যাচ্ছে, বলছে আমায় খেতে দে। আমার বাবা বেসিক্যালি তুই তুকারি এগুলো নর্মালি করে না। মা বলছে খাবে, কি খাবে এখন, আমার রান্না হয়নি, বলছে খেতে দে, নাহলে কিন্তু আমি তোকে চিবিয়ে খেয়ে নেবো। এবার মা কিছু বলতে পারছে না, থতমত খেয়ে গেছে। তা বলছে কি রান্না তো নেই, মানে বাবা এরকম করে তাকাচ্ছে তো, বলছে কি করবো, রান্না নেই, পুজো দিবি না। মা বলছে আমি পুজোটা দিয়ে আসি। পুজো দিবি না, ঠাকুরঘর বন্ধ কর, নাহলে তোকে কিন্তু চিবিয়ে খেয়ে নেবো। তা মা তাতেই ঠাকুরঘর বন্ধ করে দিয়েছে। মা কি করেছে, ঠাকুরঘর বন্ধ করেছে কিন্তু তালা দেয়নি, তালাটা এমনি দিয়েছে, চাবি দেয়নি। এবার বলছে যা রান্না করে দেখায়, মাছ মাংস সব আছে। মা বলছে মাছ মাংস, তুমি কখন মাছ মাংস আনলে? তা বলছে বেশি কথা বলবি না, বলেছে না তোকে আমি চিবিয়ে খেয়ে নেবো। মা গেছে, দেখছে মাছ মাংস সব আছে। তা মা আবার কাঠে রান্না করেছে। 1 ঘন্টা পর চলে এসছে খেতে দে। আচ্ছা, খেয়েছে আগে একবার, তারপর আবার 1 ঘন্টা পরে এসে বলছে খেতে দে। রান্না করতে বলেছে। আচ্ছা, রান্না করতে বলেছে, তারপর 1 ঘন্টা পরে এসে বলছে খেতে দে। এবার মা গিয়ে দেখছে রান্নাঘরে সব মাছ মাংস ডিম সবকিছু রয়েছে। মা আর কিছু বলছে না, চুপচাপ রান্না করে যাচ্ছে। মা বলছে এরম করছে কেন, আর গ্রামের বাড়ি কি কাকে কি বলবো। মা রান্না 1 ঘন্টা পর চলে এসছে, বলছে রান্না হয়ে গেছে। তা মা বলছে হ্যাঁ হয়েছে, মাছটা হয়েছে, ডিমটা হয়েছে, মাংস টাংস করতে হবে না, কাঁচা রেখে দিয়েছি। বলছে মাংস করিস নি, এরকম সমানে তুই করছে। মায়ের বলছে না করিনি। মা ভাবছে এরকম করে কথা বলছে কেন, বলছে না করিনি, এখনো মাংস করতে পারবো না। বলছে কোথায় মাংস, বলছে ওই পার্টিতে। তুমি বিশ্বাস করবে না, মা বলেছে আমাকে কাঁচা মাংস খেয়ে নিল। কাঁচা মাংসটাই উনি নিয়ে খেয়ে নিল। হ্যাঁ, বলছে ভাত মাছ কই, বলছে এখানে হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে খেয়ে নিল, মাছও মুখ ঢুকিয়ে খেয়ে নিল। তারপর মা চুপ, কিছু বলতে হচ্ছে না। বলছে কাউকে যদি বলিস তোকে মেরে ফেলবো, সন্ধে দিবি না, সন্ধে যদি দিস তোর স্বামীকে নিয়ে চলে যাও। তারপরে মা সন্ধে দেয়নি। তারপরে মা খুব কান্নাকাটি করছে, ঠাকুরের নাম ডাকছে। হারিকেন ছিল একটা, হারিকেন জ্বালাবি না। মা বলছে অন্ধকার দেখা যাচ্ছে না, পাশের বাড়ি লাইট জ্বালছে, হারিকেন জ্বালাবি না। আবার সকালে উঠে বলছে কি খুব খিদে পাচ্ছে, আমাকে খেতে দেবে। মা বলছে কালকে রাত্রে যে তুমি যে খেলে, তো বলছে কই কেউ খেয়েছি, আমি তো খাইনি, দেখো আমার খুব খিদে পেয়েছে। তা মা বলছে তাহলে এক কাজ করো, তুমি এখানে করো, আমি রান্না করছি। তা মা রান্না করে খেতে দিয়েছে, ব্যাস খেয়েছে। কিন্তু বাবা বলছে আমি দোকান যাব। তা দোকান যাব মানে দোকান যেতে উনি উঠতে চাইছে, কিন্তু ওনাকে কিন্তু শরীর পারমিট করছে না। হাঁটছে চলতে এই করতে করতে 12টা বেজে গেছে। এইবার আবার খেতে দে আমায়। এবার মা তখন কিন্তু একটু ডাউট করছে। তো বলছে এক্ষুনি খেলে যায়, বলছে এক্ষুনি কোথায় খেলাম, তাড়াতাড়ি দেখ রান্না, সেম কথাগুলোই বলছে। এবার মা কী করেছে, আমার মা প্রচণ্ড সাহসী, এবার খেয়ে উনি বেলতলায় ঘুমোতে গেছে বাবা আবার। তা মা বলছে আবার, বলছে তোকে না বলেছি বেশি কথা বলবি না, চিবিয়ে খেয়ে নেবো তোর বরকে। এবার মা শীতল পাটিকে ঘুমিয়েছে বাবা। এবার পাশের বাড়ির বউটা মাকে জিজ্ঞেস করে না নর্মালি, গ্রামের বাড়িতে কি কেমন আছো একটু, বলছে ও কাকিমা এই বাইরে কাকুকে নিয়ে শুয়েছো কেন, কাকু বাইরে শুয়েছে কেন, ঘরে তো লাইট আছে। তা মা ওকে ইশারা করে ডাকছে। বাবা কিন্তু 5 বালিশ নিয়ে ঘুম পেয়েছে, মাকে বলছে কাউকে বলবি না কিন্তু, তাহলে কিন্তু তুই শেষ, তুইও শেষ, তোর স্বামীও শেষ। এবার মা বলছে না এমনি তুমি যাও। তা চলে গেছে। ও একটু আসছিল কিন্তু যায়নি। এবার মা দেখছে এ তো কিছু করতেই হবে আমাকে, নাহলে তো সব শেষ আমার। এবার মা বলছে কি আমার না খুব খিদে পেয়েছে। এর আগে বলি উনি খেত কিন্তু মাকে খেতে দিত না, জান তো সব খেয়ে নিত। হ্যাঁ, একবার মা 2টো ডিম লুকিয়ে রেখেছিল, যে ওনারও তো খিদে পায়। ওটা বলছে তুই যে আমার 2টো ডিম রেখেছিস তোর জন্য ওটা দে, আমি কাঁচাই খেয়ে নিয়েছি। তা মা বলছে আমার খুব খিদে পেয়েছে, আমি একটু মুড়ি আনতে যাবো। তা বলছে কোথাও যাবে না, এখানেই থাকবে। তা বলছে তুমি চলো তাহলে, খুব খিদে পেয়েছে। তা তুমি তো এর আগে উনি বলেছে তুমি আমাকে সেবা করবে, আমি তোকে কিচ্ছু করবো না, তো স্বামীকেও কিছু করবো না। তা বলছে আমার তো খুব খিদে পেয়েছে, তাহলে আমি এখন কী করবো বলো, তোমার সেবা আমি কি করে করবো। তা বলছে ঠিক আছে চল আমি যাবো। এবার যাচ্ছে, উনি কিন্তু বেল গাছের ওই জায়গাটা ক্রস করে যেতে পারছে না। মা সেটা বুঝতে পেরেছে।
আমার মা একটু বিচক্ষণ মহিলা তো উনি চলো চলো, মা বলছে না তুই যাবি আসবি, আমি যদি দেখি দেরি হচ্ছে বা তুই কাউকে কিছু বলেছিস তুই তোর স্বামী কিন্তু শেষ। এবার মা তো ছুটে গেছে, একজন মহিলা তার স্বামীকে বাঁচাতে সব কিছু করতে পারে। এবার দোকানিকে বলেছে দাদা যে কোনো একটা মৌলবি কিছু বলতে, আমার এরকম স্বামীর হয়েছে। তা বলছে বৌদি কী হয়েছে দাদা? বলছে আমি বলতে পারছি না দাদা। আর দেখবে তখন গ্রামের লোক না সবাইকে হেল্প করতে ব্যস্ত থাকে। তো বলছে ঠিক আছে বৌদি তুমি চিন্তা করো না, আমি দাদা নিয়ে চলে যাবো। বলছে আর মুড়ি নিয়ে অল্প মুড়ি নিয়ে মা দৌড়তে গেছে। সবাই বলছে এবং বৌদি রাস্তাতে দৌড়চ্ছে কেন পাগলের মতো? মা কারুর কথা শোনেনি, দৌড়ে চলে এসছে। তা বাবা বলছে কি মানে খুব খুশি উনি, ঝটঝটে এসছে। তাই মুড়িটা বসে বসে খাচ্ছে, হয়ে গেছে আবার সন্ধে হয়ে গেছে যেরকম নর্মাল ঘরে যায়। এবার উনি মানে একটু অন্যমনস্ক হয়েছে। মা কী করেছে, ঠাকুরঘর কিন্তু তালা দেয়নি, বলেছে না মা এটা গঙ্গা জলে একটা বোতল এনে সাইডে রেখেছে। মা আবার জল তেষ্টা পেয়েছে তো মা ওই জলের বোতল রাখেনি, গঙ্গা জলের বোতল রেখেছে। তা এবার বলছে সন্ধে হয়েছে, মা বলছে সন্ধে হয়ে গেছে অন্ধকার, তুমি ওই ঘরে লাইট জ্বালাতে বলছে, হারিকেন জ্বালাতে বলেনি। তা হ্যাঁ লাইটটা জ্বালাই? তা বলছে হ্যাঁ জ্বালা। ছোটো যেই আগেকার যুগে কী বলতো ছোটো ছিল না, মানে কি বলবো এই লম্ফ টাইপসের বিক্রি হতো আগেকার যুগে, ওইগুলো না এরকম থাকতো সাইডে ব্যাটারির লাইট হয়তো। এবার ওই ঘরে জ্বালাতে গিয়ে মাকে করেছে গঙ্গা জলের বোতলের জলটা সারা ঘরে ছিটিয়ে দিয়েছে। উনি যেই ঘরে ওনার মানে বাবার খাট সেই ঘরেও ছিটিয়ে দিয়েছে। তো ওনার একটু ডাউট হয়েছে, বলছি তুই কী ছেটালি, আমার কেন অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। তো বলছে না কিছু নয়, একটু জল পড়ে গেছে ছেটালাম। বলছে ওটা জল? তো স্বামীকে কিন্তু খেয়ে নো। মা বলছে না বিশ্বাস করো জল। বলছে দেখি দে আমাকে। আর কি বলো তো খুব ঠান্ডা হাতটা। মা বলছে এমন ছিনিয়ে নিল মনে হলো মানে বরফের চাই ধরলো আমার হাতে, মানে হাত থেকে ছিনিয়ে ওটা নিচ্ছে আর কি। এইবার ঢকঢক করে উনি মানে খেতে গেছে। এবার খেতে গিয়ে দেখছে গা হাত পা জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে। কেন তো এটা কি জল? মা যেই এই টাইমে ফাঁকা পেয়েছে ঠাকুরঘর থেকে ব্যারেলটা এনেছে, গঙ্গা জল আগে ব্যারেল থাকতো। এবার বলছে না কিছু জল না। বলছে ফেল তুই না, স্বামীকে আমি খেয়ে নেবো। আর মায়ের মাথায় আছে যে আমাকে কালকে আসবে, অতএব আমাকে এই রাতটা পার করতে হবে একদম। এবার মা কি করেছে, বলছে না দেখো তুই ফেল। বলে ঠিক আছে ফেলছি বলে ওনার গায়ে ঢেলে দিয়েছে পুরোটা। এবার মা বলছে আমি মরি বাঁচি, আমার স্বামীকে তো বাঁচাতেই হবে। বলছে আজকে তোর স্বামীকে আমি মারবো। মা কি করেছে ব্যারেল শুধু বিছনা ঢেলে দিয়েছে। বলছে ঠিক আছে দেখি তুই কী করে মারিস। আর মা জানে সকাল হতে হবে, আর মা সমানে হনুমান চালিসা পড়ছে। তখন খুব এই হনুমান চালিসাটা উঠেছিল ফার্স্ট। এবার মা পড়ছে। এবার উনি তো বলছে এসব বন্ধ কর, তোর স্বামীকে মেরে ফেলবো, এই দেখ তোর স্বামী মরে যাচ্ছে। কিন্তু উনি তো গঙ্গা জলের ওপর শুয়ে কিচ্ছু করতে পারছে না। এবার মা পড়তে ক্লান্ত হয়ে গেছে, সকাল হয়েছে। ক্লান্ত হয়ে উনি খাটে এরকম মানে আধমনের মতো পড়ে আছে গঙ্গা জলের ওপর তো, আর মা নিচে এমনি একটু চোখটা বন্ধ হয়ে গেছে। এবার ওই লোকটা ঠিক মায়ের কথা মনে রেখে 5:30 6টার মধ্যে চলে এসে ও বৌদি বলে ডাকছে। এবার তখন উনি ওই বাবাও জেগেছে, উনি ও বৌদি করতে উনি ঘরের গেটে চলে এসছে, কিন্তু যে মৌলবীকে এনেছে উনি আর বেলতলা মানে পার করে আসতে পারছে না। আসলে ওনারা তো বোঝে না, ওনাদের সিক্স সেন্স খুব কাজ করে না। এবার বলছে যে এইখানে কিছু আছে। উনি বলছে দাদা আসেন বৌদি মনে হয় ঘরে আসেন। মা তখনও বেরোয়নি। উনি ওনাদের আছে না এতে কি বের করলো। মা বলছে আমি তো ওটা দেখতে পাইনি, হয়তো কিছু বের করে মানে অনেক কষ্টে এসছে উনি, মানে ওনাকে আসতে দিচ্ছিল না। বলছে খুব হাওয়া হচ্ছে। উনি মৌলবী পরে বলেছেন, মা তো ওটা জানে না। এবার মা যেই এসছে মা কেঁদে পড়েছে, ওই পা ধরে যে আমার স্বামীকে বাঁচান। এবার ওই মানে বাবাকে তখন উনি গলা টিপে ধরেছে, জিভ বেরিয়ে গেছে। আর বলছে কি তুই এই করেছিস, তোদের দুজনকেই মেরে ফেলবো। তা মৌলবী বলছে অত সস্তা না, আমি এসে গেছি, তুমি পারবে না, এই হ্যান ত্যান বলছে টলছে। তা মৌলবী বলছে বৌদি এ কী করেছে, এ তো বাবুকে মানে আধমরা করে দিয়েছে, এ তো বাঁচানোর কোনো লাইন নেই। বলছে দাদা মা পুরো কেঁদে দিয়েছে যে আমার স্বামীকে বাঁচান। এইবার বলছে আপনি হনুমান চল্লিশা পড়ুন, ঠাকুর গায়ে লাইট জ্বালান, যা খুশি করুন, আপনাদের যত ঠাকুর আছে। উনি আবার তখন কিন্তু ফোন ছিল না, দেখবে আমাদের তখন ল্যান্ড ফোন ছিল। উনি আবার ওই লোকটাকে যে এনেছে বলছে খবর দাও আমার ওইখানে আরও আছে। এবার তারাও সব চলে এসছে। তখন ওদের সেই দেখবে কি একটা ডাল দিয়ে ঝাড়ায় টাড়ায় না, সব নিয়ে চলে এসছে। কিন্তু খুব ঝটাপটি হচ্ছে ঘরে। মা বলছে দুম দাম আওয়াজ হচ্ছে, দরজা দেয়া। আর মা ঠাকুর ঘরে খুব কাজ যায়, এইসব পড়ছে টচ্ছে। এবার ওই লোকটাও ভয় পেয়ে পাড়ার সব লোক জড়ো করে নিয়েছে।
সব বাড়িতে লোক ভরে গেছে। এইবার অনেক করে সে সন্ধে পার হয়ে গেছে, তা মানে কিছুতেই ছাড়ছে না। তারপরে সন্ধেবেলা উনি বেরিয়েছে। যখন বেরিয়েছে তখন বাবার মনে পুরো শেষ অবস্থা। বলছে থাক, উনি ওনাকে কিছু বলবেন না, তবে ওনার দেহে প্রাণ আছে। মা তো কাঁদছে, আমি একটু দেখবো আমার স্বামীকে। তা বলছে, বৌদি এখানে বাড়িটা আপনাদের কে করতে বলেছিল? তাও মা এইসব ঘটনাগুলো বললো, এই হয়েছে ওই হয়েছে এইভাবে হয়েছে। বলছে এখানে আপনি জানেন না, এটা উনি ঘুরে দেখেছে তাকে। তারপরে বাড়ি এখানে ওই যে পুকুরের জায়গাটা আছে না, ওখানে আগে না গরু মহিষ মরে গেলে ওখানে পুঁতে দিত সবাই। আচ্ছা, এবার খাল বিল ওখানে আবার সবাই মাছ খেতে, পচা জিনিস মাত্রই ওখানে পুঁততো। আবার অনেক সময় মনেও বলছে এখানে মাথার কঙ্কাল, অনেক সময় ছোট বাচ্চাকে দেখবে তারা করে না, ওখানে পুঁতে দেয়। গরিব মানুষ পারে না। এবার বাবা ওখানটা ছোট বাচ্চাকে পোড়ায়ও না, পুঁতে দেয়। ওখানটা পুকুর করেছে বাবা। এবার পুকুর করে আমরা এই ঠাকুরের ফুল পেলে, আমাদের বাড়ি যে পুজো হয় ঠাকুর ভাসান, আমাদের ওটা প্রতিষ্ঠা করা পুকুর। এরকম করে বাবা একটা ভালো ঘাট টাট বাঁধিয়ে সুন্দর করে পুকুর করেছে। ওদের ওইখানে বলছে এখানে 7 জন আত্মা আছে, 6 জন খারাপ, 1 জন ভালো। যিনি ভালো তিনি হলো ব্রাহ্মণ সন্তান, ব্রহ্মদত্ত। হ্যাঁ, এই ব্রহ্মদত্তের কথাটাও একটু পরে আসছে আমি। এবার ওরা বলতে চাইছে আমাদের খাওয়ার জায়গাটা তো বন্ধ করে দিচ্ছে, কেননা পুকুর হয়ে গেছে। পুকুর হয়েও আমি ঠাকুরের জিনিস ফেলছি ওখানে। এবার ঠাকুরের ফুল ফেলছি, গঙ্গা জল, মানে যা হচ্ছে ফেলছি, ধূপধুনো দিচ্ছি। বলছে আমরা খাবো কি করে? আর ঠিক বেলতলাটা আমাদের যাওয়ার পথ, ওরা ওইখানে ঠাকুরের গাছ পুঁতেছে। বেল গাছটা কি বলতো, বেশি উঁচু হতে পারে না, যখনই একটু বড় হয় ঠিকঠাক হয় না, আর ডাল ভেঙে যায়, না এ হয়ে যায়, না ওই হয়ে যায়। আর বেল গাছে তো ব্রহ্মদত্তিও থাকে। হ্যাঁ, মানে গাছটা কি বলে ঝাঁপিয়ে বেশ সুন্দর হবে, তো বাবা চায় এরকম হোক, কিন্তু কিছু বাড়ে না গাছটা, না মানে বাড়লেও ঝোপ ঝাড়বে, একটা বেল গাছ হয় কিছুতেই হয় না। সেম তুলসী গাছটাও মানে বড় রুগ্ন টাইপসে। তো এবার বলছে ওইখানে যে উনি যে শুয়েছিল, আমরা যাচ্ছিলাম তখন ওখান দিয়ে দুপুরবেলা। এবার ওনাকে ওই যে বলছে না আমায় নিয়ে যাচ্ছে, 4 জন ধরে তুলে নিয়ে ফেলে দেবে, তুলে নিয়ে খেয়ে নেবে, যেহেতু উনি বাড়ি করেছে, দোষ ওনার। রাগ আছে। একজন যে ছিল সে খুব ভালো, সে বলছে না মারিস না। এবার আর একটা ঘটনা একটু বলি, বইটাও ভুলে গেলাম। আমার মা এসে, বাবা একদিন বাথরুম করতে গেছে বাইরে, আমি বললাম না বাইরে ঘর থেকে বেরিয়ে বাথরুম এসে, বাবা বাচ্চাদের মতো তুমি দাঁড়াও আমি বাথরুম করবো, নাহলে আমি বিছনায় করে নেবো। মানে বাবাও এত ভয় পেয়ে গেছে। আমার বলছে চলো বাথরুমে, কি পাগলের মতো বকছো। মা তো এবার ঝট করে মা জানেন বাথরুম করে, মানে এরকম ঘর এরকম বাথরুম সামনে বাইরে। এবার মা বাথরুম থেকে বেরিয়েছে, এবার দেখছি কিরকম সাদা মতো পাগড়ি পরা লোক মাকে ঠিক এরকমভাবে দাঁড়িয়ে দেখছে, এরকম ঝোলা আছে পেছনে, খুব লম্বা চওড়া। মা বলছে দেখতে খুব সুন্দর, গায়ে খুব সুন্দর গন্ধ। শুধু মাকে দেখছে, বাবাকে কিন্তু দেখছে না। সে ভাবছে ওই দেখো আমি বলেছি না। মা ভাবছে আমাকে তো নিয়ে উঠতে হবে, আমার গায়ে কাটা দিচ্ছে দেখো। এবার মাস মানে হুমড়ে জামড়ে যা করে উঠেছে ঘরে উঠে দরজা দিয়ে দিয়েছে। এইবার দরজা যত দিয়েছে দেখছে জানলা দিয়ে লোকটা অবিকল শুধু মাকেই দেখে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। এবার তখন কিন্তু দেখবে বাইরে লাইট থাকলে অত বড় লাইট থাকে না, ওই যে হারিকেন নিয়ে যায় সবাই বাথরুমে তখন। এবার হারিকেন নিয়েছিল মা, এবার মা জানলা দিয়ে যেহেতু দেখছে, মা হারিকেন নিয়েই যাচ্ছে, জানলাটা বন্ধ করে দেবে। এবার যত হারিকেন নিয়ে যাচ্ছে লোকটা তত পেছনে সরছে। হারিকেনের যে একটা হারিকেন। আচ্ছা, এইটা কি হচ্ছে বাবা সুস্থ হয়ে যাওয়ার পর? না, ওই মোমেন্টটা। হ্যাঁ, এই ব্রহ্মদত্তিটা বললাম সেটাই। মা বলছে ওইটাই কি তাহলে ব্রহ্মদত্তি হতে পারে, মা মানে বলছে। ভালো ভূতটা। হ্যাঁ, সে কিন্তু মাকে দেখছে। এবার দরজা মা দিয়ে দিয়েছে। এইবার মায়ের তখন মনে পড়েছে, মানে যখন মৌলবী বলছে, তারপরে বলছে আমি যা ব্যবস্থা করে দিয়েছি, তোরা কিন্তু কোনো সময় 12টার সময় ওখানে সন্ধে দিবি না, মানে পুজো দিবি না, আর সন্ধেবেলা সন্ধে দিবি না, আগে পরে দে, আর পুকুরে ফুল ফেলবি না ঠাকুরের। মানে ওদের পথটা এই কারণেই সন্ধেটা আগে হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু মা বুঝতো না, মা মানে মায়ের খুব গা ছমছম করতো, তাই দিত। আর বলেছে ওই রাস্তাটা তোরা ওদের খোলা রাখ যদি বাঁচাতে চাস, কারণ একে দমন করার সাধ্য আমাদের নেই, এতজন তো। আর ওইটা বলছে ওদের খাওয়ার জায়গা, তোদের পুরো বাড়ি যদি বন্ধন করি তাও হবে না, পুকুরের বন্ধনটা কেটে যাবে, আর কাটলেই ওরা আবার অ্যাটাক করবে।
সেই জন্য কারণ অনেক দিন ধরে অনেকে ওই জায়গাটায় থাকে। আর অনেক মরা বলছে তো, গরু, ছাগল, মোষ, বাচ্চার কঙ্কাল, মানে অনেক বাজে জায়গা ওইটা হয়ে গেছে। বুঝতে পেরেছি। বলছে এতদিন মানে আমাদের বাবা শোধন করে পুকুর, তারপর কি বাড়িটা কি ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, না তারপর বাবা মারা গেছে আমার বাবা। এবার এই ঘটনার জন্য তো না, এই ঘটনার জন্যই, যেটা আমার বাড়ির লোক বিশ্বাস করে না, এই ঘটনাটা হয়ে গেছে। এইবার মানে 1-2 বছর হয়ে গেছে, দেখবে মানুষ দেবে যত ভালো আসে না, আগের কথাগুলো ভুলে যায়। এইবার একদিন ঠিক 12টার সময় বাবা বলছে আমার পুজো, তোমার পুজো দিয়ে দেরি হচ্ছে, আমি পুজো দিয়ে দিই। আমরা প্রত্যেক বেলথান ধুয়ে যেরকম করে নর্মাল মানে ধূপ দিন, বাবা ঠিক 12টার সময় গেছে গামছা পরে দিতে। এবার ঠিক আছে চলে গেছে, মায়েরও মাথায় নেই, বাবারও মাথায় নেই, দিয়ে মানে ঘরে এসে বাবার মাথায় মানে রক্ত উঠে গেছে, লাল হয়ে গেছে, মাথায় এরকম কাঁপছে, হয়েছে মানে স্ট্রোকের মতো হয়ে গেছে। এবার মা কিন্তু তখনও দেখেনি, মানে এত মাথায় রক্ত উঠে গেছে, প্রেশার হয়ে গেছে, বা মানে ডাকতে পারছে না। বাবা কী করেছে, একটা চেয়ার ছিল, চেয়ারটাকে ফেলেছে। মা রান্নাঘরে বাইরে, মা এসে বলছে, মা তো দেখো এখন আমরা যেরকম প্রেশার দেখি, হার্ট অ্যাটাক, স্ট্রোক দেখি, আগেকার মানুষ কিন্তু এগুলো বুঝতো না। এবার মা বলছে নর্মাল শরীর করে বসিয়ে দিয়ে মা শুইয়ে দিয়েছে, আরও মাথায় রক্ত উঠে গেছে। তারপর লোকজন ডাকাডাকি, আমাকেও ডাকলাম, আমার তো এইসব হয়ে টয়ে বাবা মারা গেছে। ডাক্তার বলছে ওনার কিন্তু প্রেশার মাপানো, বাবার কিন্তু কোনো সময় হাই প্রেশার ছিল না, লো প্রেশার ছিল, তাহলে স্ট্রোকটা হলো কী করে? যাই হোক এইরকম বলছে। মা বলছে কিন্তু বাবা জানিস তো পুজো দিয়েছিল, তখন তো মা মানুষের মতো ছিল না, বাবার যখন হয়েছে। পরে মা বলছে যে বাবা জানিস তো ওই দিন পুজো দিয়েছিল 12টার সময়। আমরা কিন্তু সেটাই এখন মানে মা যখন 1-2 বছর পর ভাবছে কী করে কী হলো, তখন মাইন্ড করেছে যে হ্যাঁ তাই তো পুজো দিয়ে এসেই ঘরে, মানে ঠাকুর ঘরে আর ঢোকেনি। এবার এবার মা একা থাকে, বাবা মারা যাওয়ার পর আমার বিয়ে হয়ে গেছে, এবার একা থাকে ওইখানে। মা দেখছে মায়ের পাশে কে শুয়ে আছে, মানে নিঃশ্বাসটা পড়ছে মায়ের গায়ে। তা মা আমার যে আর কে, আমার স্বামীই হতে পারে। তা মা বাবা বলে যে আমাকে ভয় দেখিও না, আমি কোথায় যাব, এই বাড়ি ছেড়ে, মেয়েরা তো বিয়ে হয়ে গেছে। মা এরকম মায়ের মনে বকতে এরকম করো না, ওরকম করে না, মানে স্বামী বললে দেখবে তখন মনে হয় না ভূত পেত, স্বামীর আত্মা এরকমভাবেই ভাবছে। কিন্তু অনেক এরকম মা বলছে আমাকে, মা পরে হয়তো জানিয়েছে, বলছে বিগত 6-7 মাস হচ্ছে। এবার 6-7 মাস হয়েছে, একদিন খুব মারাত্মক হয়েছে। উনি মানে যিনি পাশে শুয়ে, সেই হাতটা মায়ের গায়ে দিয়েছে এরকম করে, বরফের চায়ের মতো ঠান্ডা। এবার মা বলছে যে আমার একটু ডাউট হয়েছে, মা উঠে পড়েছে, মাকে বলছে মুঠে না মশারি টশারি নিয়ে পড়েছে, এটা স্বাভাবিক, কেউ নেই বাড়িতে, একাই উনি। তা বলছে আমি তোর সঙ্গে থাকতে চাই, তুই কাউকে কিছু বলবি না, আমি তোর সঙ্গে থাকবো, মানে আমি তোর সঙ্গে কি বলবো, উনি থাকতে চায়। আমার মাকে ওনার খুব ভালো লেগেছে। ওই ব্রহ্মদত্ত? হ্যাঁ, উনি ম্যারিড ছিলেন না। আচ্ছা, আমার মাকে খুব ভালো লেগেছে। আমার মাও ব্রাহ্মণ সন্তান। মা এখন আছেন? হ্যাঁ, আমার এখন ওই ব্রহ্মদত্তি আছে না, আমার মানে আমার মাকে খুব ভালো লেগেছে। বলছে তুই কাউকে কিছু বলবি না, আমরা এইভাবেই থাকবো এখানে, এবার তোর টাকা পয়সায় ফুলে ফলে তোকে আমি ভরিয়ে দেবো। তো মা ভাবছে এতো, মা কোনো কথা বলেনি, বলছে তুই কিন্তু কাউকে ডাকবিও না, কিছু করবি না, আমি এই বাড়িতেই থাকবো, আর তুই যদিও বা চলে যাস আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো। তো মা আর কোনো কথা বলেনি। পরের দিন জানানো হয়েছে, তারপর যথারীতি মাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে তো কোনো সুস্থ মানুষ থাকতে দিতে পারে না, না, ওই বাড়ি ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, ছেড়ে দিয়ে একটা ভাড়াটে রাখা হয়েছে। ভাড়াটে বউ আর তার হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে। এবার সে একদিন গল্প করছে যে আমার না ওই ভাল লাগে না, আমি না ওখানে সন্ধ্যে দিতে পারি না, কেন বলো তো? তা মা বলতে চাইছে না, আমরাও বললাম না না কি আছে, সন্ধ্যে দাও না কেন, সন্ধ্যা মানে কেমন গাটা ছমছম করে, তো সন্ধ্যা দেওয়া যায় না, দেওয়া যায় না, এইসব বলতে বলতে উনি হয়তো কোনোভাবে মানে সন্ধ্যে দিয়ে ফেলেছিল সন্ধ্যেবেলা। মাও বলেছিল আগে একটু সন্ধ্যে দিয়ে দিও, তুমি যখন গা ছমছম করে আগে। ওনারাও কিন্তু বাড়ি করে চলে যাচ্ছিল, বাড়ি হয়ে গেছে, এবার মানে ঠিক চলে যাওয়ার মুখে। এবার ঠিক বাবার যেরকম স্ট্রোক করে মারা গেছে, উনিও সেইভাবেই মারা গেছে। বুঝতে পেরেছি, মানে কার্সটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এইবার মাঝে মাঝে ঘুরতে ইচ্ছে করে না, আমার পুরোনো বাড়িটা আমি দেখতে যাই, সবারই ইচ্ছে করে। আমার মা কিন্তু মাঝে মাঝে যদি যাইটায়, মার কিন্তু গাটা না ভারী হয়ে যায়, মনে হয় কে পেছন পেছন মাকে দেখছে আর বলছে এসেছিস।
আপনারও যদি এরকম কোনো বাড়ি থাকে, আপনারও যদি এরকম বাড়ির কোনো ঘটনা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে পাঠান। চলে যাবো আজকের আমাদের পরবর্তী ঘটনায়। থ্যাঙ্কস আ লট এত সুন্দর একটা ঘটনা শেয়ার করার জন্য। বেশ গা ছমছমে ঘটনা কিন্তু এটা, এবং মানে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে যে একটা মানুষকে 4 জন মিলে চ্যাংদোলা করে নিয়ে যেতে চাইছে এবং সে সেটা ফিল করতে পারছে এভরি টাইম, এবং সে হেল্প চাইছে, কিন্তু বাইরের লোকেরা দেখতে পাচ্ছে না যে ওকে কে নিয়ে যাচ্ছে। এবং তারপর সেই ব্রহ্মদত্তিটার থেকে যাওয়া, সব মিলিয়ে কিন্তু এই ঘটনাটা বেশ জমজমাট ছিল। দুটো ঘটনাই শুনলাম পরপর, দুটো ঘটনাই কিন্তু খুব জমজমাট লেগেছে। দেখা যাক পরের ঘটনাটা কি হয়। চলুন আজকের পরবর্তী ঘটনায় যাওয়া যাক। এখন শুনবেন আরেকটি ঘটনা। এই ঘটনাটি আপনাদেরকে শোনাবে সাথী। সাথী কোথা থেকে আসছো? আমি আসছি হাবড়া থেকে। কি করো তুমি? আমি প্রফেশনালি মেকআপ আর্টিস্ট, ইভেন মডেল শ্যুটও করি। আচ্ছা, এই ঘটনাটা যেটা এখন তুমি বলবে, এই ঘটনাটা তোমার সাথে ঘটেছিল? আমার সাথে ঘটেছে, হ্যাঁ, যেটা এখনো ঘটছে। ইভেন এর আগে যেটা হয়েছিল সেটা ঘটেছিল আমার মামার সাথে। এবার ওই জিনিসটাকে আমি এক্সপিরিয়েন্স করতে গিয়ে দেন এখন আমার সাথে এখনো ঘটছে? হ্যাঁ, এখনো জিনিসটাকে টলারেট করে চলছি আমি। শুনি ঘটনাটা। তো ঘটনাটা শুরু হচ্ছে, তখন আমি ক্লাস 5-এ পড়ি। এক্স্যাক্টলি ইয়ারটা আমার মনে নেই, বাট একদিন হঠাৎ করে আমার মামার বাড়ির থেকে আমার মায়ের কাছে ফোন আসে। ইভেন আমার মা কিছু না বলেই হুট করে বাড়ির থেকে বেরিয়ে চলে যায় মামা বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আমাদের বাড়ির থেকে আমার মামা বাড়ির ডিস্টেন্স অনেকটাই বেশি। সো এর আগে এরকম কখনো হয়নি যে মা আমাকে রেখে কোথাও গেছে, কারণ আমি তখন খুবই ছোট। সো কত বছর আগে প্রায়? এটা ক্লাস 5-এ পড়ি, এখন আমি কলেজ ফার্স্ট ইয়ার। সো যখন ক্লাস 5-এ পড়ি, মিনিমাম ওই 5-6 বছর আগের ঘটনা। তখন আরও বেশি হবে হয়তো, তারও বেশি হবে, এক্স্যাক্টলি অত মনে নেই আমার। সো তখন যখন মা মামার বাড়িতে যায়, যেদিন গেছিল তার একদিন পরে মা চলে এসছে। সো বেসিক্যালি তখন আমরা সেরকমভাবে জানি না কেন গেছি, কী কারণে, যেহেতু হঠাৎ করে ফোন এসছে। সো দেন মা যখন বাড়িতে রিটার্ন আসছে, সো মার কাছে সবাই কোয়েশ্চেন করে যে কী হয়েছিল, কেন চলে গেলাম হঠাৎ করে। তখন ঘটনাটা মার মুখ থেকে শোনা। আমার মামার বাড়ি, যেটা হলো জায়গাটার নাম আমি বলছি মসলেন্দপুর, ওর আরেকটু ভেতরের এলাকা চারঘাট একটা জায়গায়। সো আমার মামারা ওখানে ছিল, আমার মামাদের পুরনো বাড়ি, বাট আমার মামারা ওখানে থাকতেন না, ওনারা থাকতেন নিউ ব্যারাকপুর। সো ওই একটা কাজের সূত্রে আমার মামা মসলেন্দপুর যান, মানে আমার মামাদের পুরনো বাড়িতে। তো আমার মামারা যেখানে থাকতেন ওই বাড়ি, ওই পাড়ার একদম শেষে একটা বাগান ছিল, ভুতুরে বাগান বলা চলে ওইটাকে। আর ঠিক বাগানের সাইডে আরেকটা বাড়ি ছিল, যে বাড়িটা কেউ থাকে না। আর তারপরে ছিল আমার আরেকটা মামার বাড়ি। সো আমার মামা গেছিল ওই মামার কাছে দরকারে। একটা কথা আগের থেকে বলে রাখি, আমার মামার নাম ছিল কৌশিক রায়। আর এই নামটার কানেকশন কি লাস্টে বুঝতে পারবে। সো এবার মামা যখন যান, মামার বাড়িতে গিয়ে যখন পৌঁছান, তখন লগভগ রাত 8টা বেজে গেছে। তখন উনি কাজ শেষ করে আমার মামার ফোনে তখন একটা কল আসে, যার কারণে আমার মামা রাত্রেবেলা কথা বলতে বলতে ঠিক ওই বাগানের দিকে চলে যান। আর যেটা ওনার সবথেকে বড় ভুল ছিল। তারপরে তেমন কিছু হয়নি, উনি ওনার কাজ শেষ করে সেদিন রাত্রে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পরে রাতটা কেউ খেয়াল করেনি, ঠিকঠাকভাবে কেটেছে। ঘটনাটা শুরু হয় পরের দিন থেকে। পরের দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে যখন আমার দিদুন সন্ধ্যা দেয়, তখন দেখছে মামা কীরকম অদ্ভুত আচরণ করছে। মানে কথা বলছে, একা একা হাসছে, আর কথাটা বলছে নিজের একটাই, মানে বেসিক্যালি সে যখন কথা বলবে তার গলার ভয়েস একটাই হবে, কিন্তু একটা ছিল না, মানে ডিফারেন্ট ভয়েসে উনি কথা বলছেন, একা একা হাসছেন। আর যখন দিদুন সন্ধ্যা দিচ্ছে তখন উনি খুব উইয়ার্ড ব্যবহার করছেন, শরীরগুলো বেঁকে যাচ্ছে, কীরকম হচ্ছে, চোখগুলো লাল। তারপরে বলছে চলে যায় এখান থেকে, ওই ধূপের গন্ধ তুই দিস না, আমার সহ্য হচ্ছে না। আর ওই ব্যবহার দেখে মামা দিদুন বুঝতে পেরেছিল যে কিছু না কিছু ওখানে হয়েছে। সো আমার দিদুন একজনকে খুব মানতেন, তিনি ছিলেন ওই কালী ঠাকুরের সাধক বলে না, খুব সাধনা করে, উনি ছিলেন। সো দিদুন আগে ওনাকে ফোন করে, মাকে ফোন করার পরে ওনাকে ফোন করে, ওনাকে যা যা ঘটনা ঘটছিল সমস্তটা বলে। তো উনি বলছেন যে আমি যেটা যেটা বলছি তুমি করো, তারপর আমি বেরোচ্ছি, কারণ আমাকে গিয়ে ওখানেই দেখতে হবে। আমাদের উঠোন আছে মামাদের, ওই উঠোনের মাঝখানে ঠিক একদম মাঝ বরাবর একটা ওই পিতলের ঘটি, ওর মধ্যে 1 ঘটি জল রাখো, আর ওই উঠোনের মাঝখান থেকে 3 চিমটে মাটি তুলে ওই ঘটির মধ্যে রাখো, রেখে ওই জলটা উঠোনে হাফটা ঢেলে দাও,
দিয়ে বাদবাকি যে জলটা থাকবে ওটা গিয়ে ওর গায়ে ছিটিয়ে দাও, আর পারলে ওকে একটু খাইয়ে দাও, তারপরে আমি আসছি। এবার মা বাড়ির থেকে ওনার ডিস্টেন্সটা বেশ কিছুক্ষণই ছিল, ঘন্টা দেড়েক টাইম লেগে যেত ওনার আসতে। বলে রাখি ওটা ছিটিয়ে দেওয়ার পরে মামার যে বেঁকে যাচ্ছিল, মানে শরীরটা ঠিক হলো, ঠিকঠাকই হলো। এবার উনি এসছেন, উনি এসে যখন দেখে একটু শান্ত হয়ে গেছে, তো তারপরে তো ওনাকে আর খেয়াল করেনি, কারণ ওই জায়গায় দিদুন যেহেতু একা, ওনাকে সাথে থাকা একদম অসম্ভব। সো মামাকে ও সব জল টল ছিটিয়ে দিয়ে দিদুন ঘরের দরজাটা আটকে দিয়ে দিদুন বাইরে চলে আসছে। তারপরে আর উনি টোটালি যায়নি যে দেখতে কি করছে বা কিছু, উনি যায়নি, যেহেতু উনি খুব ভয়ে আছেন একা বাড়িতে। তো উনি যখন এসছে আমাদের বাড়িতে, মানে ওই কালিদাস ঠাকুর, ওনার নাম কালিদাস। সো উনি যখন এসছেন, এসে ওনাকে যখন আমার মামার ঘরে নিয়ে যাওয়া হয়, তখন দেখছে মামা খাটের পরে বসে বসে মানে দোলে না দুলছে। আর উনি আসতেই ওনাকে বলছে, তুই কেন এসছিস, তুই তো আমার কিচ্ছু করতে পারবি না, তুই চলে যা, তুই কিচ্ছু করতে পারবি না আমার। এবার আমি তো ওই জায়গাটায় প্রেজেন্ট ছিলাম না, সো অতটা জানি না আমি। সো তারপরে কিছু ঝাড়ফুঁক করার পরে অনেকক্ষণের দীর্ঘ কঠোর পরিশ্রমের পরে হয় ছাড়ে, ওনাকে ছাড়িয়ে যেতে বাধ্য করা হয়। আর উনি আমার মামাকে একটা তাবিজ দিয়েছিল, বলেছিল যে এই তাবিজটা তুমি পরে রাখবে, 1 বছর তোমাকে পরে রাখতেই হবে, এটাকে তুমি খুলতে পারবে না, মাটিতে রাখতে পারবে না, আর এটা পরে তুমি কোনো শ্মশান বা ওই হয় না মরাবাড়ি টাইপস কিছু, ওই জায়গাগুলো তুমি যেতে পারবে না। তো যথারীতি ওরকমভাবে চলে। এবার নামটা কেন বললাম বলি, ওই যে দিনটা আমার মামা ওইখানে গিয়েছিল, ওই দিনটা ছিল কৌশিকী পূর্ণিমার রাত। উনি বললেন যে যেহেতু ওর নাম কৌশিক আর কৌশিকী পূর্ণিমা, তো ওই জায়গাটায় একটা অ্যাট্রাকশন হয়েছে, যার জন্য ওকে প্রজেস্ট করেছে। আর যে ওনাকে প্রজেস্ট করেছে, ওর নামও কৌশিক, যে ওনাকে প্রজেস্ট করেছে উনি ছিলেন একজন তান্ত্রিক। আচ্ছা, সবাই জানে এটা তান্ত্রিকদের ভাষায় কৌশিকী পূর্ণিমার রাত্রে মানে যেমন শুভ শক্তি যেরকম মানে কাজকর্ম হয়, অশুভ শক্তির কাজকর্ম আরও বেশি বেড়ে যায়। তো ওই টাইমটাই গেছিলো, আর রাত্রেবেলার টাইম ওই টাইমটাই প্রজেস্ট করে। ওই ঘটনাটা গেল। তারপরে 2-3 বছর আমার মামার ওখানে ছিল। তারপরে যে পুরনো জায়গাটা, মানে যেই জায়গায় এত ঘটনা ঘটেছে, এবার ওই জায়গাটা আমার মামারা ভাড়ার বাড়িতে ছিল। এবার ওরা ঠিকঠাক করে যে ভাড়ার বাড়ি ছেড়ে দেবো, আমাদের যেহেতু বাড়ি আছে, আমরা আমাদের বাড়িটা নতুন করে কমপ্লিট করে ওই বাড়িতে গিয়ে থাকবো। সো লুকিয়ে লুকিয়ে আমি আর আমার একটা ভাই লুকিয়ে লুকিয়ে আমরা যাই সন্ধ্যাবেলার সময়। বাড়ির মধ্যে যাওয়ার আগে না খেয়াল করলাম, মানে ঘরটা ধ্বংসলীলা চললে যেরকম হয় না, ভেঙে ছুঁড়ে গেছে, বীভৎস একটা পচা গন্ধ, ওই ঘরের এরিয়াটাই ওরকম গন্ধ, আর কোথাও না, জাস্ট ওই সীমানায় পা রাখলে এরকম ফিল করতে পারবে। আর ওই ঘরে ঢোকার আগে একটা জিনিস খেয়াল করেছিলাম, দরজা জানালার ওপরে একটা 4 কোণা ছোট্ট চিরকুটে কিছু লেখা আছে আরবি ভাষায় সামথিং, যেটা আমরা খেয়াল মানে পড়তে তো পারবো না আরবি ভাষা, বাট দেখেছিলাম পশু পাখি মরে গেলে যেরকম বিকট বিচ্ছিরি গন্ধ, ওই গন্ধটা ঘরের ভেতরে। আগে বলে রাখি আমার ভাই কিন্তু ঢোকেনি, ও খুব ভীত মানুষ, ও বলছে আমি যাবো না, তুই যা, তুই একাই যা। সো আমি একটা কাজ কি করেছিলাম, ওই ঘরের ভেতরে থাকা অবস্থায় আমি বলেছিলাম, এত সবাই বলছে এই বাড়িতে এই আছে ওই আছে ভূত আছে, কই যদি সাহস থেকে থাকে আমি তো একা এসছি, আমার সামনে আসুক, আমি দেখি এই বাড়িতে কে আছে, আর যদি থেকে থাকে তো আমাকে যেন দেখা দেয়, আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না, আমি এখানেই আছি, যেন আমি দেখতে পাই। আর টাইমটা ছিল আমি যখন গেছিলাম গার্লসদের ব্যাড টাইম বলা চলে, পিরিয়ডস টাইম, আমি ওই টাইমে গেছিলাম ওইখানে। সেই দিনই রাত্রেবেলা খাওয়া দাওয়া করি, তখনও সব ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম নেই। রাত্রেবেলায় যখন শুয়ে পড়ি, টাইমটা এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট যত সম্ভব রাত 3টের পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, অন্ধকার 4 সাইডে, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে উনি হঠাৎ করে একটু একটু করে হামাগুড়ি দিয়ে, আমি খাটের পরে শুয়ে দেখতে পাচ্ছি উনি হামাগুড়ি দিচ্ছেন। উনি এলো আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে, উনি কাছে এলো, এসে কিছু না জাস্ট আমার এই জায়গাটা না শক্ত করে ধরলো, ধরে বলল, তুই কি বলেছিস, তুই আমার সামনে তোর সাহস দেখাচ্ছিস? ব্যাস, নড়তে পারছি না, শ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমার পাশে মামি আছে, আমি তাকে ডাকতেও পারছি না। জানি না ওইভাবে আমি কতক্ষণ ছিলাম, বাট তার কিছুক্ষণ পরে আমার মামি যেহেতু আমার পাশেই ছিল, উনি নড়ে ওঠে, আর ওনার একটা হাত আমার গায়ের পর দিয়ে দেন। তখন হুট করে দমটা ছাড়িয়ে
কিন্তু আমি কাউকে কিছু বলিনি, যেহেতু আমার তখনও সাহস। কিন্তু পরের দিন সকালে একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, আমার গলার এখানে দাগ ছিল, এই আঙুলের এরকম ঢুকে বসিয়ে দিয়ে একটা টান মারলে যেরকম দাগ হয়, ওই দাগটা আমার গলায় ছিল, যেটা পরের দিন সকালে সবাই দেখেছে। কিন্তু ঘুমটা ভেঙে যাওয়ার পর এবার আমি অন্য কিছু দেখি, যে আমি যেই ঘরে আমি ঘুমিয়েছিলাম আমার মামার বাড়িতে, ওখানে আমি ছিলাম না, আমি ছিলাম আমার বাড়িতে। দেখছি আমি আমার বাড়িতে আমার রুমে আমি শুয়ে আছি আমার খাটের পরে। সো তারপর আমার মা হঠাৎ করে বাইরের থেকে এলো, বাইরের থেকে এসছে, উনি অন্যরকম দেখাচ্ছে, একদম ফ্যাকাশে পড়ে গেছে, রক্ত শূন্যতায় ভুগলে যেরকম মানুষ হয়ে যায় ওরকম, চোখগুলো একদম সাদা। উনি এলো, এসে আমার খাটের সামনে দাঁড়ালো। নর্মাল মানুষ খাটের পরে কীরকমভাবে ওঠে, আগে হাত দেয় তারপরে পা দেয়, বেসিক্যালি আমরা যেমন উঠি, উনি আগে দুটো পা তুলে দিলেন খাটের পরে, দিয়ে ওই যে টিকটিকি মাকড়সা যেরকম বেয়ে 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 আগে পা দুটোকে উনি বাড়িয়ে বাড়িয়ে উনি উঠছেন, এরকমভাবে ওপর দিক থেকে উনি উঠছেন। ওনার না ঘাটটা এরকমভাবে আমার দিকে, চোখগুলো আমার দিকে, ঘাটটা, উনি হাতটাকে ঠিক এরকমভাবে কিছু একটা করছেন, আর আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে না আমাকে খেয়ে ফেলবে। আমি তাকিয়ে আছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কোনো কিছু করার নেই, নড়তে পারছি না, কথা বলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। ওরকমভাবে উঠলো, উঠে আমার মানে বুকের পরে বসলো, বসে গলাটা টিপে ধরলো। এগুলো আমি দেখছি, আমার গলাটা টিপে ধরলো, দিয়ে এরকম গলাটা ধরে এরকম উঁচু করে না ওরকম টানতে 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 নিয়ে যাচ্ছে। আমি এতক্ষণ দিয়ে দেখছিলাম যে আমি আমার রুমে ছিলাম, এবার দেখছি আমি আমার মামা বাড়ির সামনে ওই রাস্তায়, যে রাস্তায় এসে ভূত বাড়িটা আছে। আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে আমার মাই আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে, আপনার দরজাটা খুলে গেল, আর উনি আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওইভাবে ঘরের দেওয়ালে ছুঁড়ে মারলেন। আমি জাস্ট ওই অবধি আমার মনে আছে, তারপরে আমার কিছু মনে নেই। ওটার পরে তাও আমি কাউকে বাড়িতে কিছু জানাইনি, যেহেতু আমার কিউরিয়াসিটি এখনও কমেনি যে আমার জানতেই হবে এসব কেন হচ্ছে। মানে আমাদের যে বাড়ি, মামা বাড়ি থেকে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে প্রথম 2-3 দিন তেমন কিছু হয়নি, ঠিকঠাকই ছিল, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি, সব ঠিকঠাকই আছে। 3 দিন 4 দিন এরকম পরে রাত্রেবেলায়, বলে রাখি আমাদের বাড়িটা হলো একটু গ্রাম অঞ্চলে, জায়গার নামটা আমি বলছি না প্রাইভেট রিজনে, তো গ্রাম অঞ্চলে, আর গ্রাম অঞ্চলে বাথরুমগুলো না বাড়ির থেকে বাইরে হয়। আমি রাত্রেবেলা তখন রাত 11টা সামথিং এরকম বাজে, আমি বাথরুমে গেছি একা একা। এবার যখন আমি আমার রুমে এসে আমি রাত হয়ে গেছে, বেডটা ক্লিন করে শুয়ে পড়ি। যখন বেড কভারটা তুলে ছাড়া মারি, তখন ওই বেড কভারটা গিয়ে বাড়ি খায় ফ্যানে, সাথে আমার হাতটাও, দুটোই জিনিস, মানে বেড কভারটা ফ্যানে জড়িয়ে যায়, আর ওই জড়ানো অবস্থায় হাত আমার ঠিক এই জায়গাটায় হাতের বাড়ি খায়। সো জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হলো। এবার একটা জোরে, যেহেতু ফ্যানে বাড়ি খেয়েছে, জোরে আওয়াজ তো হবেই, তো বাইরের থেকে আমার বোন ছুটে আসছে, সে বলছে কী হয়েছে, এত জোরে কেন আওয়াজ? এবার ও এটা যখন বলে আমার দিকে তাকায়, তখন দেখছে আমার পুরো বডি থেকে রক্ত বেরোচ্ছে ফুটে ফুটে, মানে এই জায়গাগুলোর থেকে শুরু করে এগুলো, মানে কেউ রাগে বিভৎসভাবে যদি আঁচড় মারে নখ দিয়ে, তো যেরকম হয় পুরো বডির থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমার বোন গিয়ে আমার বাড়ির লোককে সবাইকে ডাক দেয়, সবাইকে ডেকে আমার রুমে নিয়ে আসে। এবার সবাই এসে দেখে তো অবাক, যেহেতু ওরকম ভয়ানক অবস্থা, আমার রক্ত বেরোচ্ছে গায়ের থেকে। তারপর আমিও যখন দেখলাম হ্যাঁ আমার পুরো গায়ের থেকে রক্ত বেরোচ্ছে, তারপরে মা তো ওই টাইমে, মানে আমার মায়ের একটা জিনিস মনে ছিল, কারণ যে সময় আমার মামাকে প্রজেস্ট করেছিল, ওই সময় ওই যে কালিদাস ঠাকুর একটা কথা বলেছিলেন যে উঠোনের মাঝখান থেকে ওই জলটা নিয়ে গায়ে চিটিয়ে দিয়ে একটু ঠিকঠাক হবে। সো আমার মা ওই কাজটাই আবার পুনরায় আমার সাথে করে, ওরকম জল, মানে যা যা ওই প্রসেসে যা যা ছিল ওই জিনিসগুলো আমার সাথে করা হয়। তো আমার কোনো প্রবলেম হয়নি। জলটা দেওয়ার পরে না কাটা জায়গাগুলো জ্বালা করা শুরু করলো, মানে এতটাই জ্বালা করছে যে আমাকে কেউ ধরে রাখতে পারছে না, আমি ছটফট করছি। আমি বলছি আমাকে ছেড়ে দাও, আমার গায়ে দিও না এসব, আমার খুব কষ্ট হচ্ছে। আমার মায়ের একজন মামা ছিলেন, আমার একটা দাদু, ওনার নাম ছিল রামকৃষ্ণ। ওই ওঝা টাইপস হয় না, ওঝা যারা ওই ঝাড়ফুঁক করে, আমার মা ওনাকে ফোন করলেন ওই রাত্রেবেলা, করে সম্পূর্ণ ঘটনাটা বললেন যে এই হয়েছে, এরকম ব্যাপার, তুমি আসো। উনি সেই সময় সিটির আউট অফ সিটি ছিলেন, উনি ছিলেনই না ওখানে। বলছে আমি কিভাবে যাব, একটা কাজ কর,
আমি কালকে সকালের মধ্যে ফিরে যাবো, এখন যেটা বলছি সেটা কর। ওকে ছেড়ে তোরা ওকে মানে একা রাখিস না, ওর সাথে থাক। আর ও যে শোবে, মানে ও যে ঘুমাবে, ওর বালিশের নিচে একটা হনুমান চালিসা, একটা গীতা, যেটা পারিস একটা কিছু রেখে দে। আর ওর হাত ছেড়ে, মানে ওর হাতটাকেও ছাড়বি না, মানে ওকে একা রাখতে দিবি না। ও যদি ঘুমিয়েও পড়ে তাও ওর হাতটা তোরা ধরে রাখবি। সো ওরকমভাবে রাতটা পার হয়। পরের দিন আমাকে দাদুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, কারণ সেদিন দাদুর বাড়িতে চলে এসেছিলেন বিকেলবেলা, আমাকে দাদুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যখন যাচ্ছিল তখন অবধি আমার সব কিছু মনে ছিল, সব কিছু ঠিকঠাকই, আমাকে নিয়ে যাচ্ছে। এবার দাদুর বাড়িতে নিয়ে যাওয়ার ঢোকার সময় না আমি আর ঢুকতে চাইছি না। আমি নিজে থেকে জানি না, আমি পা বাড়াতে পারছি না। আমি বলছি আমার পাটা যেন কেউ ধরে রেখেছে, আমাকে দিচ্ছে না এখানে ঢুকতে। আর তখন জোর জবরদস্তি আমাকে ঢোকালো। এবার ঢুকে দাদু বললো ওকে ঘরে নিয়ে যেতে হবে না, ওকে আমার সামনে এসে বসা। এবার দাদু, আমি ঢোকার আগে দাদু তুলসী মঞ্চের সামনে বসে আছে। এবার বললো আমার সামনে বসা। আমি বলছি আমি বসবো না, আমার কিছু হয়নি, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি যেতে দাও, আমার কাজ আছে, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে দাও। বললো তুই আগে বস আমার সামনে, আমি দেখছি কি কাজ তোর। বসলাম। এবার ওঝার কাজ কি ঝাড়ফুঁক করা, উনি ওরকম মন্ত্রপাঠ করলেন। আর সবাই বলে তুলসীর নিচের মাটি খুব কার্যকরী। তো উনি ওই মাটি তুলে মাথায় দিলেন, অনেক ঝাড়ফুঁক করলেন। এবার উনি যখন সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পরে দেন লাস্টে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা থাকে, 3 বার ফুঁক মারে উনি। প্রথম 2 বার যখন ফুঁক মন্ত্র পড়ে প্রথম 2 বার ফুঁয়ে আমি তো ঠিকঠাক ছিলাম। লাস্ট যে ঝাড়াটা উনি দেন আমায়, লাস্ট যে ফুটা দেন, আমি তুমি না দেখলে বিশ্বাস করবে না, আমি ওনার থেকে 7 থেকে 8 হাত দূরে গিয়ে পড়ি। জাস্ট এরকমভাবে উড়ে এরকমভাবে গিয়ে ওইখানে গিয়ে আমি বাড়ি খেয়ে পড়ি ওইখানে। আর আমার দাদুর বাড়িটা ছিল একদমই মেন রোডের সাইডে, মেন রোড, বাড়ি মিডিলে কিছু নেই, জাস্ট একটা গেটের পাশে মেন রোড। এবার ওই ঘটনার সময় আমি তো সেন্সলেস ছিলাম, আমি কিছু জানি না কি হচ্ছে আমার সাথে। সো মা বলছিল যে যখন তুই উড়ে গিয়ে পড়লি ওই জায়গাটায়, তখন একটা লরি আসছিল, যদি ওই গেটটায় তুই না আটকাতিস তো লরিটা তোকে ওখানেই পিষে দিয়ে চলে যেত, তোকে আর আমরা ফেরাতে পারতাম না। বাড়ি যাওয়ার পর যখন মা আমাকে বলছে যে ঘুমছিটা ঠিকঠাক করে ঢুকিয়ে নে, ওই লাল রঙের যে কার্ডটা আমাকে পরিয়ে দিল ওটা ঠিকঠাকভাবে তুই ঢুকিয়ে নে কোমরে, আর ওটা যেন তুই খুলে ফেলিস না। যখন আমি ওটা ঠিক করতে চাই তখন দেখছি ওটা আমার কোমরে কিছুই নেই, কোনো কিছু নেই আমার কাছে, নেই। ওটা কোথায় গেল? মা বলছে তুই খুলে ফেলেছিস। আচ্ছা আমি কেন খুলবো, আমি তো তোমার সাথেই বাড়ি এলাম, তুমি কি একবারও দেখেছো আমায় খুলতে? তো মা 1 মিনিট দেরি না করে সঙ্গে সঙ্গে আবার দাদুনকে ফোন করে জানায় যে ওর কোমর থেকে তো ঘুমসিটা পড়ে গেছে, হারিয়ে গেছে কিভাবে আমরা জানি না, তুমি এক্ষুনি আসো। দাদুন বলছে হতেই পারে না, আমি বেঁধেছি, এত শক্ত করে বেঁধেছি যে ওটা তোরা চাইলেও খুলতে পারবি না যতক্ষণ ওটা কাঁচি দিয়ে কাটা হবে। বলছে ঠিক আছে দাঁড়া আমি যাচ্ছি। আবার দাদুন এলো, এসে আমাকে আবার ওই জিনিস, কিন্তু আগেরবার যেটা দিয়েছিল সেটা শুধুমাত্র লাল একটা কারই ছিল, তো এবার ওর সাথে দাদুন আসার সময় একটা সীসা, ওই হয় না লোহার সীসা টাইপের কিছু, এবার ওই লাল কারির সাথে ওটা অ্যাটাচ করে তারপর আমাকে পড়ায় সেটা কিন্তু তুই খুলবি না, এটা এইভাবেই থাকবে। মাস 2-3 সব ঠিকঠাকই চলে, কোনো প্রবলেম হয়নি। তারপর আমরা আবার গেলাম মামার বাড়ি, আমার মামার সে পুরনো বাড়ি, আমার মামাদের বাড়িতে। কিউরিয়াসিটি তখন আমার কমেনি। সো ওই বাড়িটায় যারা থাকতো, যারা থাকার জন্য বাড়িটা করেছিল, ওদের সাথে ওদের পরিচয় ছিল। তো আমি মামাকে গিয়ে বললাম আমাকে একটু কথা বলতে বলো না, ওনাকে বলো না ওই বাড়ির ঘটনাটা কি, আমি একটু শুনতে চাই, আর কিচ্ছু না। ওনাদের ইচ্ছে ছিল যে বাইরে কতদিন থাকবো, যাই ওখানে গিয়ে একটা জায়গায় কিনা ওখানে ঘর করে থাকবো, কোনো না কোনো থ্রু জায়গার সন্ধানটা পায় ওরা। সো ওরা যেটা ভুল করে, ওরা কিছু জানার চেষ্টা করেনি, ওরা ভেবেছে কম দামে পেয়েছি, এত কম দাম এত ভালো জায়গায় ওরা নিয়ে নিয়েছে। ওরা ভাবছে তখন ওরা বলছে যে আমরা ভেবেছি যে একেবারে ঘর ফর করে নিই, কমপ্লিট করে নিই, ঘর হয়ে গেলে একেবারে আমরা এখান থেকে যাব ডাইরেক্ট গিয়ে ওখানে ঘর পুজো করবো, দিয়ে ঘরে উঠে যাব, ব্যাস, অন্য কোথাও থাকতে হবে না, অন্য কিছু করতেও হবে না। এবার যথারীতি ঘরের কাজ শুরু হয়। ভুল যেটা ওরা বুঝতে আগেই পারতো, কিন্তু ঘর বাড়ি বানাতে গেলে মানুষ আগে ভিত পুজো করে,
ওরা চলে আসে। ওরা সেই দিন সকালেই এসে পৌঁছায় যেদিন ঘর পুজোটা হয়। সবাই বসার পরে পুজোটা যখন শুরু করবে ঠিক সেই মুহূর্তে একটা দুম করে একটা আওয়াজ হয়। যখন অত জোরে একটা আওয়াজ হয় তখন সবাই ছুটে বাইরে আসে। কি করে হলো হঠাৎ এত জোরে আওয়াজ কিসের হলো? দেখছে ঘরের মানে ঘরটার একদম কোণে, ওই পূর্ব কোণ বলে না, পূর্ব কোণে একটা তাল গাছ ছিল। ঝড় নেই, বৃষ্টি নেই, হাওয়া নেই, কিছু না, ওই তাল গাছটা একাই ভেঙে পড়ে গেছে। মানে ভেঙে জাস্ট অ্যাটাচ হয়ে আছে, কিন্তু ভেঙে ওই গাছটা নিচে পড়ে গেছে কোনো ঝড় বৃষ্টি ছাড়াই। যখন ওরা রিটার্ন ঘরে সবাই যায়, গিয়ে দেখছে ওই জায়গায় মানে কেউ ধ্বংস চালিয়েছে, 1 সেকেন্ডের মধ্যে ওই জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে। ঠাকুরের মন্দির থেকে শুরু করে ঠাকুরের যে ফটো বা মূর্তি যাই ছিল না কেন সব উল্টে ফেলে দিয়েছে। হোমযজ্ঞর জন্য যে জায়গাগুলো রেডি করেছিল সব মানে নেই, ওটা নেই, পুজো করার অবস্থাই নেই। মনে হচ্ছে না কেউ এসে ইচ্ছে করে রাগের মাথায় সব কিছু এরকম ধ্বংস চালিয়েছে এখানে। ওরা তখনও ব্যাপারটা হালকার পথে নেয় যে ঠিক আছে, হয়তো হয়েছে, হয়তো ওই বিড়াল ফিরাল কিছু ভামটাম কিছু এসছিল, এসে এরকম করে দিয়ে গেছে। তো ওদের হাতে অতটাও সময় নেই এখন যে আবার পুজোটা করবে। আর ব্রাহ্মণটা বলছে ঠিক আছে আজকে নয় বাদ দাও, তোমরা ঠিকই বলছো, এখন তো সব কিছু রেডি করে পুজোটা হবে না, তার দিয়ে বরং 2 দিন পরে আমি আর একটা ভালো শুভ তিথি দেখে তোমাদের বাড়িতে পুজো দেবো, আবার দেবো। বলছে এই 2 দিন আমরা এই বাড়িতেই থাকবো, এই 2 দিন এই বাড়িতেই থাকি না, কি আছে, 2 দিন পরে পুজো হবে। সেদিন সব ঠিকঠাকই ছিল, ঠিকঠাক ছিল নাকি বলতে পারছি না, কারণ ওরা যেহেতু বাইরে থেকে এসছে খুব ক্লান্ত ছিল, তো সেই রাতটা ওরা খুব শান্তিতেই ঘুমিয়ে পড়ে, কোনো অসুবিধা হয়নি। পরের দিন বাড়ির যে 2 কাকু ছিল, আমি আগের দিয়ে বললাম ফ্যামিলিতে 7 জন মেম্বার ছিল, ওরা 2 জন বাইরে গেছে। এবার ওই যে ঠাকুমাটা ওদের বাড়ির, উনি সবসময় ওনার ছোটো নাতির সাথে, যেহেতু আরেকটা বাচ্চা অনেকটাই বড় তার স্কুল আছে, আর যে ছোট যে বাচ্চাটা উনি সবসময় ওনার ছোটো নাতির সাথে খেলা করতেন, যেহেতু ওনার 2 বৌমা রান্নার কাজে বা ঘরের কাজে ব্যস্ত, উনি সবসময় ওনার সাথে খেলা করে। তো যথারীতি সেদিন সকালেও সবাই কাজে ব্যস্ত, কাজে কর্মে বেরিয়ে গেছে, কাকিমণিরা রান্না করতে ব্যস্ত, মানে ওনার ওই কাকুদের 2 স্ত্রী দুজনেই রান্না করতে ব্যস্ত। বড় কাকুর বাচ্চাকে দোলনা থেকে তুলে নিয়ে এসে বাইরে এসে উঠোনে খেলা করবে ও করে রেখেছে। রেখে প্রথম খেলছে, হাসছে, সব ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে। কাকিমা আবার মাঝে মাঝে মানে ওনার স্ত্রী আবার মাঝে মাঝে দেখছেন যে সব ঠিকঠাক আছে কি না। 2-3 বার দেখার পরে দেখছেন ওনার শাশুড়ি ওই বাচ্চাটার সামনে মাথাটা নিচের দিকে মানে হামাগুড়ি দেয় যেরকমভাবে বাচ্চা, ওই রকমভাবে মাথাটা মাটিতে গুজে ওরকমভাবে পড়ে আছে। প্রথমে ভাবছে ওরকমভাবেই তো খেলে, মুখ তোলে হাসে, বাচ্চাটাও হাসে, ওরকমভাবে তো খেলে, ঠিক আছে। প্রথমবার দেখলো ওরকমভাবে আছে, আবার যখন কিছুক্ষণ পর আবার দেখলো ওরকমভাবেই আছে, উনি নড়ছেন না চড়ছেন না কিছু না, ওরকমভাবেই আছে। আর কিছুক্ষণ পরে বাচ্চাটা কেঁদে ওঠে, তখন ওনার মনে সন্দেহ আসে। উনি রান্না ছেড়ে যখন এসে যখন ওনাকে ডাকছে যে মা কি হয়েছে, উনি আর কোনো কথা বলছেন না, কোনো সাড়া নেই, শব্দ নেই, উনি ওইভাবেই পড়ে আছেন মাটিতে। এবার তখন ওনার যে বৌমা উনি গায়ে হাত দিয়ে ডাকতে চান, দেখছে গা পুরো ঠান্ডা, মারা গেছেন। উনি যে কতক্ষণ আগে মারা গেছেন এটাও জানা সম্ভব না, যেহেতু ওরা কেউই ছিল না। যিনি মারা গেছেন ওনাকে হাত দিতে গায়ে উনি পড়ে গেলেন, ওইভাবেই মানে বডিটা ওরকমভাবে কুঁকড়ে গেছে। তো আশেপাশের লোকজন ডাকা হয় যে এরকমভাবে মারা গেছেন, যারা মানে কাকুদের ফোন করে ডাকা হয় যে এইভাবে আসো, আর এরকম ঘটনা, তোমরা বাড়ি চলে এসো, আমার না খুব ভয় করছে, আমি এখানে থাকতে পারছি না। কাজকর্ম শুরু হলো, ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। এবার সব লোকজন মানে ছেলেরা সবাই মিলে বাড়ির সব কাজকর্ম মিটিয়ে ওনাদের শ্মশানে নিয়ে গেলেন। তখন শুধুমাত্র বাড়িতে আছে 2 জন মহিলা, মানে ওই কাকুদের 2 জন স্ত্রী আর তাদের 2 সন্তান, আর কেউ নেই। বাড়িতে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, এবার খাওয়া দাওয়া তো সব বাদই দাও, ওরা ঘরে মনমরা হয়ে শুয়ে আছে। এবার যিনি ছোট উনি যখন মানে শুয়েছিল, উনি কখন বুঝতে পারেনি, উনি না ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে উনি ফিল করেন যে খাটের নিচ থেকে কেউ দুম করে খাটের তলা থেকে মারছে,
কেউ তো একটা আছে খাটের নিচে। উনি ভেবেছেন কি ওনার বাচ্চা যেহেতু বড় বদমাইশি করে, উনি ভেবেছেন যে ওনার বাচ্চাও খাটের নিচে ঢুকে গেছে। উনি বলছেন বাবু কি করছিস, সেরকম করিস না, আমার না ভালো লাগছে না, তুই ওপরে আয়, এসে শুয়ে পড় আমার পাশে, যদি না শুবি তাহলে যা গিয়ে বড় মায়ের কাছে গিয়ে ভাইয়ের সাথে খেলা কর। উনি একইভাবে একই কথা দুবার বলেন, তাও দেখছে খাটের নিচ থেকে দুম 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 করে মেরেই যাচ্ছে। এবার উনি যখন পাশ ফিরে নিচে নামবে তখন দেখছে ওনার বাচ্চা তো ওনার সাইডেই ঘুমিয়ে আছে, ও ওঠে, উনি কিচ্ছু না। উনি ভয়ে ভয়ে খুব ভয়ে ভয়ে খাটের নিচে দেখে কিছু নেই। উনি তো একেতে বাড়ি একটার পর একটা ঘটনা ঘটছে, তারপরে উনিও মারা গেছেন। উনি ওনার বাচ্চাটাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিয়ে ওনার মানে আরেকজন যিনি ছিলেন ওনার ঘরে যান। সো উনি ঘরে যান, গিয়ে বলে যে এরকম এরকম ঘটনা, আর আমি এরকম এরকম ফিল করলাম, আমি এখানে থাকতে পারছি না। ঘরের বাইরে এসে ওনাদের পাশে আরেকটা বাড়ি ছিল, ওনাদের বাড়ি গিয়ে বসে আছেন। ওনার দুজন ছেলে যখন ওসব কাজকর্ম দাহকার্য সেরে বাড়িতে ফিরে আসেন তখন ওনার স্ত্রী ওনাকে বলে যে এই ঘটনা, এরকমভাবে বাচ্চা নিয়ে থাকা, এই বাড়িতে থাকা অসম্ভব, আমরা থাকবো না, আমরা চলো বেরিয়ে যাই। সো ওরা তখনই সব জিনিসপত্র নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যায়। ওরা যেই ডিলারের কাছ থেকে ওই জায়গাটা নিয়েছিল ওনাকে গিয়ে যখন ধরা হয়, মানে আমরা এই বাড়িতে, এখানে আমরা থাকতে পারছি না, এখানে কি ঘটনা, এখানে কি করেছো তোমরা, কেন এরকম হচ্ছে আমাদেরকে বলো। যার থেকে কিনেছে তাকে, হ্যাঁ যাকে জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে। তখন বলছে এই জায়গায় একটা কবরস্থান ছিল, এখানে একটা কবরস্থান ছিল যেটাকে উনি ভেঙে চুরে ভালো জায়গা করে বিক্রি করার যোগ্য করে তুলেছেন। আর ওই কবরস্থানে একটা ওই তন্ত্র সাধক বলে, ওই তন্ত্র সাধক বাস করতো, মানে ওখানে থাকতো। উনি ওনার ওই সাধনা করতো, উনি ওখানে থাকতো। ওনাকে কিছু কিছু মানুষ ওনাকে দেখেছে যে ওইখানে উনি থাকতেন। যখন বলে যে তো এটা কি করলে মুক্তি পাবো বা কিছু তো বলো তুমি আমাদের কাছে, এরকম একটা জায়গা বিক্রি করলে আমরা এখানে থাকতে পারছি না, তখন ওনারা একজন মানে ফকির বাবার কাছে যান। উনি মানে যার থেকে জায়গাটা কিনেছিলেন উনি ওনাদের সাজেস্ট করেন যে তুমি এনার কাছে যাও, তাহলে যদি তোমরা কোনো সুরাহা পাও। তো ওরা যখন ওনার কাছে যান, ওনার কাছে গিয়ে পুরো ঘটনা বলেন যে এরকম এরকম ব্যাপার, এরকম এরকম, আমরা তো পারছি না, আপনি চলুন আমাদের সাথে। তো উনি ঘরে ঢুকে কিছু কাজকর্ম করলেন, যথারীতি যেরকম কাজকর্ম করে যা করে উনি করলেন। করার পরে উনি বেরিয়ে এসছে, তখন কিছু বলেনি, বলছে ঠিক আছে আমার যা করার আমি করে নিয়েছি, তোমরা চলো, এখানে থেকো না, আমি তোমাদের পরের সবটা বলছি। তারপরে যখন জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, কি ব্যাপার, আপনি ঘরের ভিতরে গেলেন, কিছু না বলেই চলে এলেন, তখন উনি বলছে ওই কবরস্থানে যিনি সাধক ছিলেন, মানে তন্ত্র সাধনা যিনি করতেন, ওনার আত্মাটাই ওখানে আছে। তখন বলছে এটাকে ছাড়ানোর, আমরা যেহেতু এখানে থাকবো, এটাকে কিভাবে এর থেকে আমরা নিস্তার পাবো বা কিছু বলেন। তখন বলছে একে শুধু একমাত্র একজনই তাড়াতে পারবে, ইনি যার শিষ্য, তার যে গুরু, একে শুধু সেই তাড়াতে পারবে। এবার যতটা ওনাদের মুখে শোনা, ওরা বলছেন আমরা চেষ্টা করেছিলাম, তা আমরা যখন খোঁজ নিয়েছি তখন আমরা জানতে পেরেছি ওনার গুরু ওনার আগেও মারা গেছেন, তো কোনো রকমভাবে আর সম্ভব না, তাই জন্য উনি ওখানেই রয়ে গেছেন। ইভেন ওই বাড়িটার পাশে যে আমার মামারা যেনারা থাকতো, মানে ওর কাজকর্মগুলো এতই বেড়ে গেছে, ওরা এতই উৎপাত বাড়িয়ে দিয়েছে উনি, যে আমার মামারাও নিজেদের ঘর বাড়ি সব ছেড়ে চলে এসছে, ওখানে আর কেউ থাকেই না। তো এটাই ছিল আমার ঘটনা। আপনিও যদি এরকম ভাবে এসে ঘটনা বলতে চান আমাদের পডকাস্টে, তাহলে আমাদেরকে 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ঘটনা। আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় আমরা ডেফিনেটলি আপনাকে ডেকে নেব এবং আপনি এসে শোনাবেন আপনার ঘটনা সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। শুনলেন 3টি ঘটনা, কেমন লাগলো আজকের এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এর আগের যে এপিসোডটি আমি ছেড়েছিলাম যেখানে 3টি ঘটনা একসাথে দিয়েছিলাম, সেই এপিসোডটিকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি এই এপিসোডটিও আপনাদের কাছ থেকে ততটাই ভালোবাসা পাবে। আপনারা আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমাদের আইডি প্রেত কথা। আর আপনি যদি আমাকে ফলো করতে চান তাহলে গৌরব তপাদার এই আইডিতে আপনি আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে সমস্ত জায়গাতেই পেয়ে যাবেন। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। এত সুন্দর একটা জমজমাট এপিসোড আপনাদেরকে আজকে আমি
দিলাম। দেখি এবার আপনাদের কীরকম লাগে, আপনারা কমেন্ট করে জানান। কেমন লাগলো, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান, কিন্তু কমেন্টটা অবশ্যই করুন, কারণ আপনারা যত বেশি বেশি করে কমেন্ট করেন তত আমাদের কমিউনিটি বাড়তে থাকে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। ঘটনা পাঠাতে থাকুন আমাদেরকে। চলুন, আবার দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে।